I do not dare to answer all the questions, but still I have confidence that I can find out where is the law. It may take some time. But what is law? Law means key. What is law? Law is the command of the sovereign authority. We have got a lot of jurisprudential definition. Austin, Holland, অনেক আইন বিজ্ঞানী ল সম্পর্কে বলছেন। বাট আমরা জানি ল কোনটি? ওই যে 1400 ল বলছি আমি। The law defined under Article 152 of the Constitution. আমি অত সুন্দর করে কথা বলতে পারি না, কারণ আই এম নট এ অরেটর। বাট আমি আমার মতো করে যতটুকু সাদা মাথা বলবো। তো ল এর সংজ্ঞা দেওয়া আছে কোথায়? Article 152 of the Constitution. Law means কি? Act, ordinance, rules, regulations, bylaws, uses, custom, other instrument having the force of law. এগুলো মিলিয়ে আমাদের 1400 মতো আইন আছে। তারপর আমরা এই লগুলো কোথায় পাবো আমরা? কেউ বলতে পারবেন? ইন্ডেক্স অফ ল আছে আমাদের হিজ লশিপ এইচআর হাসানের একটা বই আছে, ইন্ডেক্স অফ লজ। এটা সবচেয়ে উত্তম হচ্ছে ল ডিপার্টমেন্ট বের করেছে ইন্ডেক্স অফ লজ। আপনি যদি দেখেন যে এন্টিকুইটিজ অ্যাক্ট 1968 আপনি কিভাবে বের করবেন? আপনাকে ওইখানে অ্যালফাবেটিক্যালি দেওয়া আছে। কারণ যদি এন্টিক চুরি করে, এন্টিকের থ্যাফট হয়েছে, সেই এন্টিকের চুরির মামলা কে করবে? সেটা করবে সেশন জাজ করবে। ম্যাজিস্ট্রেট হ্যাজ গট নো জুরিডিকশন। তাহলে আপনাকে ওই আইনটা পড়তে হবে, সেকশন 28 অফ দি এন্টিকুইটিজ অ্যাক্ট। তাহলে ইন্ডেক্সের মধ্যে আপনি ভাবেন আইনটা বের করতে পারবেন যে হোয়াট ইজ দ্য ল। তারপর হাউ টু রিড ল, এটার উপরে আমার লেকচার আছে। হাউ টু রিড দ্য ল, ইটস এ ভেরি ডিফিকাল্ট জব। ইউ হ্যাভ টু রিড দ্য ল মেটিকুলাসলি, মিনিংফুলি। আমার প্রফেসর বলছে যে এটাকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে? যে লটাকে পড়তে হতে প্রথমে অন্তত পড়তে হবে বিটুইন দ্য লাইন্স। ইউ হ্যাভ টু রিড এ মিনিংফুল রিডিং। আমরা যা পড়লে হবে না, এটা মিনিংফুল হতে হবে, হৃদয় দিয়ে পড়তে হবে, তাহলে আমি বুঝতে পারবো। আমরা যদি বেসিক লটা পড়তে পারি, তাহলে 65% অফ ল কমপ্লিট। আর বাকিটা পড়বো কি? কেস ল, জুডিশিয়াল প্রেসিডেন্ট, তা আর্টিকেলস, বিভিন্ন জুরিসপ্রুডেন্সিয়াল বিষয় আমরা পড়বো। তবে আমাদের কি করতে হবে? আমাদেরকে বেসিক লকে খুব হৃদয় দিয়ে পড়তে হবে, বিটুইন দ্য লাইন্স পড়তে হবে, মিনিংফুলি পড়তে হবে। আমি কি জুনিয়রদের জন্য বলছি, এখানে অনেক অনেক সিনিয়ররা আছে, তারা দে হ্যাভ লং স্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স, তারা খুশি হয়ে এখানে হয়তো আসছে একটু আমাদের সাথে করতে। আমার লেকচারটা হবে ইয়াংদের জন্য, যারা যারা নবীন, তাদের জন্য আমার লেকচার। তাহলে কি হচ্ছে, এই যে লকে পড়তে গেলে এটার মেকানিজম হবে, এক্সপ্রেশনের কীভাবে হবে, প্রোভাইসর এক্সপ্রেশন কী হবে, তারপর হচ্ছে এই ডেফিনিশন ক্লজের কী মূল্য আছে, অনেক কিছু আছে। একটা টপিক্সের উপরে হাউ টু রিড ল, এটার উপরে 2-3 ঘন্টা বলা যাবে। যাই হোক, তারপরে হচ্ছে এরপরে আমরা আসি, যদি আমরা প্রথমে যে হোয়াট ইজ ল, তারপরে হচ্ছে হোয়ার ইজ দ্য ল, আমাকে বের করতে হবে লটা কথা আছে। তারপরে আমাদের জানতে হবে হাউ টু রিড দ্য ল, দেন উইল বি এবল টু অ্যাপ্লাই দ্য ল। আমরা তখন অ্যাপ্লাই করতে পারবো যে আইনটা কীভাবে কার্যকর হবে। আমি কি সিভিল রিভিশন করব? আমি কি ক্রিমিনাল রিভিশন করব? আমি কি সিভিল অ্যাপিল করব? আমি কি মিসেলিয়াস করব? না আমি কি মিসকেস করব? অর্থাৎ আমি কি করব? আমি হোয়াট স্টেপ আই উইল টেক, তখন আমাকে ফাইন করতে হবে যে আমার মক্কেলের রিলিফ কোথায়। আপনার যদি if you go through the 60 slide গুলো যদি আপনি দেখেন, তাহলে it will shed light upon you। এগুলো তো সম্ভব করবে না, আমার পক্ষে অতটুকু বলা সম্ভব হবে না। আমি একটু জানাতে চাচ্ছি, আমাদের সিভিল জাস্টিস সিস্টেমে 1859 সালের পূর্বে কোন ল ছিল, বিচ্ছিন্নভাবে ছিল। ফর দ্য ফার্স্ট টাইম 1859 সালে সর্বপ্রথম সিভিল কোড অফ সিভিল প্রসিডিউর তখন আইনটা হয়। There was no law governing the procedure for courts of civil judication. For the first time, 1859,
law was enacted. Thereafter, 1877, there was an amendment. Thereafter, there was another amendment in 1878. And finally, in 1908, the Civil Procedure Code was consolidated. And for practicing before the Civil Code, the Code of Civil Procedure, in short the CPC, is the foundation. If you practice, you have to go through the procedure as depicted within the bounds of the CPC. If you want to practice before the court of the law, first instance, district court, you have to know the CPC along with two rules. CRO Volume 1, Civil Rules and Orders, Volume 1, especially Volume 1 and Volume 2. Without being aware about the CPC and CRO, it is impossible to practice before the civil court of the district court. But while you are practicing before the High Court division, you have to know CPC as well as CRO, at least Volume 1 and High Court division rules. High Court division rules, you have to be very, very conversant with the rules. কিভাবে ডিভিশন সিঙ্গেল বেঞ্চ হচ্ছে, কিভাবে ডিভিশন বেঞ্চ হচ্ছে, কিভাবে লার্জার বেঞ্চ হচ্ছে, আপনাকে কতদিনের মধ্যে আপনাকে প্রসেস দিতে হবে, কতদিনের মধ্যে প্রসেস দিতে হবে, প্রসেস কতদিনের মধ্যে, ইয়াংদের মধ্যে বলেন তো কে প্রসেস কতদিনের মধ্যে দিতে হবে, প্রসেস ফি 3 ওয়ার্কিং ডেজ, নট 3 দিন মানে কি কনসিকিউটিভ না, 3 ওয়ার্কিং ডেজ কথায় বলা আছে চ্যাপ্টার 4 থার্ড সেকশন কত রুল 13 নো হাইকোর্ট ডিভিশন রুলস। তাহলে কি হচ্ছে আপনাকে জানতে হবে আপনার মোকদ্দমা মামলায় একটা মাত্র আপনি অপোজিট পার্টি বা পিটিশনার, অপোজিট পার্টি লয়ার মারা গেল, মারা যাওয়ার পরে আপনি কি করবেন, এন্ড নোটিশ দিতে হবে, কি দিতে হবে, তার নোটিশ দিতে হবে। এই নোটিশ দায়িত্ব কে, কার, কোর্টের, কিন্তু আপনাকে জানাতে হবে না, আপনাকে জানাতে হবে। তাহলে এটা কথা বলা আছে রুল 75 চ্যাপ্টার 4(1)(a) ক্যাপিটাল A 475(b) আপনাকে জানাতে হবে, যে কোর্টকে জানাতে হবে। তখন ইট ইজ দ্য ডিউটি অফ দি কোর্ট টু গিভ, কোর্ট একটা অর্ডার দিবে, কোর্ট উইল ডাইরেক্ট দ্য অফিস টু ইনফর্ম দি opposite party or petitioner as the case may be as per the format laid down under appendix 2 ফর্ম নাম্বার হচ্ছে এখানে ফর্ম দেওয়া আছে ফর্ম 10 10 নম্বর ফর্ম, ওই ফর্ম অনুযায়ী আপনাকে দিতে হবে। তাহলে আপনাকে জানতে হবে হাইকোর্ট ডিভিশন রুল জানতে হবে। আমি কিন্তু আমার বক্তব্য হচ্ছে ইয়াংদের জন্য, কারণ যারা সিনিয়র আছে দে নো এভরিথিং, দে আর অল কনভার্সেন্ট, আই ডু নট ডেয়ার টু টক টু দেম, আই অনলি সে সামথিং ফর দি ইয়াং জেনারেশন। এবং এই যে হাইকোর্ট ডিভিশন রুলস যদি আপনি না জানেন, আপনি সিভিল মোশন কি, মোশন হোয়াট ইজ দ্য মোশন, আমরা সবাই মোশন করি না, সিভিল মোশন, ক্রিমিনাল মোশন, রিট মোশন করতেছেন, মোশনের সংখ্যা কথা দেওয়া আছে আমাদের আইনে বলা আছে না, হাইকোর্ট ডিভিশন রুলসে বলে দেওয়া আছে না। অর্থাৎ মোশন হচ্ছে আপনি একটা পিটিশন দিবেন, অ্যাপ্লিকেশন দিবেন, আপনি এটাকে মুভ করতে হবে। অর্থাৎ উইদাউট জুডিশিয়াল অর্ডার it will not be registered as case. আর যদি অ্যাপিল হয়, অ্যাপিল এজ এ ম্যাটার অফ রাইট, অ্যাজ এ স্ট্যাটিউটরি রাইট, অ্যাপিল ইপসো ফ্যাক্টো আপনি সাবমিট করলে কি হবে, এটা আদালত গ্রহণ করে ফেলবে। তবে যদি টাইম বাদ হয় তারপরে কোর্টের অনুমতি লাগবে। তারপরে দেখা যাচ্ছে কি আপনি কোর্ট ফি দিতে পারতেছেন না, হয় নাই একসময় হয়েছে না আমাদের কোর্ট ফির ক্রাইসিস ছিল, আপনি কোর্ট ফি কতদিনের মধ্যে দিতে বলছে সিপিসিতে 21 ডেজের মধ্যে বলছে, কতদিনের মধ্যে দিতে বলছে 21 ডেজ, এখন আপনি দিতে পারেন নাই, তাহলে ওখানে কি বলছে 28 ডেজের মধ্যে যদি কোর্ট ফি না দেওয়া হয়, হোয়াট উইল বি দ্য কনসিকুয়েন্স দ্যাট হ্যাজ বিন সেট আউট ইন দ্য লতে বলছে ক্লেম শ্যাল বি রিজেক্টেড। এখন জাজ সাহেব ক্লেম রিজেক্ট করে দিয়েছে, সে ডিস্ট্রিক্ট কোর্ট আপনার কাছে আসছে, আপনি কি করবেন, 21 দিন পরে মধ্যে দিতে পারে নাই, তার প্লেন রিজেক্ট করে দিয়েছে। তাহলে আপনার কাছে যখন এই মামলা নিয়ে আসবে তখন আপনি কি করবেন, আপনাকে কি করতে হবে, আপনি এটা কি প্লেন রিজেকশন অফ দি প্লেন কি ট্যান্টামাউন্টস টু
ডিগ্রি, আপনি কি করবেন? অর্ডার টু সাবরুট টু অনুযায়ী এটা ডিগ্রি সংজ্ঞায় পড়ে। তাহলে আপনি কি করবেন? আপনাকে অ্যাপিল করতে হবে না? কি করতে হবে? তো অ্যাপিল করে আপনি কি প্রমাণ করবেন? ওটা তো ম্যান্ডেট শ্যাল বি রিজেক্টেড। এই জন্য আপনাকে কেস ল পড়তে হবে। একটা মাত্র জাজমেন্ট আছে, অ্যাপিলেট ডিভিশন জাজমেন্ট 10 MLR AD পেজ 186, 10 MLR AD পেজ 186। ওখানে বলছে যদি 21 দিনের মধ্যে কোর্ট ফি দাখিল করতে না পারে, তারপরেও কোর্ট ইচ্ছা করলে তাকে সময় বাড়িয়ে দিতে পারবে। কি বলছে? তবে কতদিন? এটা হচ্ছে রিজনেবল হবে। একটা লোকাল ইনভেস্টিগেশন পিটিশন অ্যালাউ করেছে, কমিশনার রিপোর্টে দিয়েছে, তারপরে কমিশনকে এক্সামিন করার জন্য দরখাস্ত দিয়েছে। কালকের কথাই বলতেছি, দরখাস্ত দিয়েছে। দরখাস্ত দেওয়ার পরে এই কোর্ট রিজেক্ট করেছে যে কমিশনার রিপোর্ট লাগবে না, অ্যাজ পার অর্ডার 26 রুল 10 সাব রুল 2 অনুযায়ী এটা পার্ট অফ রেকর্ড বলছে। বাট ফর এর প্রোভাইসোটা সে পরে নেই। অর্থাৎ যখন কমিশনার রিপোর্ট দিবে, তার বিরুদ্ধে যখন আপত্তি দেওয়ার পর ওই অর্ডার 26 রুল 10 সাব রুল 2তে বলে দিয়েছে, আইনে বলে দেওয়া আছে যে তাকে জেরা করা যাবে, টাচিং দ্য রিপোর্ট, টাচিং দ্য চেস্টিটি অফ দি রিপোর্ট, টাচিং দ্য propriety of the report, whether the commissioner perform his duty, whether he investigate in accordance with law, whether he follows survey and settlement manual, whether he follows technical rules 1937 অর্থাৎ দেখতে হবে সে অ্যাজ পার ল ফলো করছে কিনা। তো এগুলো হচ্ছে কি আমাদের সিভিলতে বিশাল বিষয়। এটা অনেকগুলো আইন একটা আইনের সাথে আরেকটা খুব ক্লোজলি জড়িত। তাহলে আপনি যদি কোর্ট আপনাকে যখন জিজ্ঞেস করবে, ইজি প্রশ্ন করলো, মোশন আপনি করলেন, ইজ ইট অ্যাগেইনস্ট অর্ডার অর ডিক্রি, তাকে বলবেন ইয়েস ডিক্রি। আপনাকে যদি আপনি বললেন ইয়েস ইট ইজ অর্ডার, তখন আপনাকে কোয়েশ্চেন বললো যে দুই কোর্টে রিজেক্ট করলো, আপনি লিভ চাচ্ছেন 154-এ, তো আপনি লিভ চাচ্ছেন, তখন আপনি বলতে হবে যে ল ইটসেলফ বলছে যে তাকে জেরা করা যাবে, করতে অনুমতি দিবে, লতে বলছে। ইভেন ইট হ্যাজ বাই ল্যাপস অফ টাইম ওয়েল সেটেল ইন আওয়ার জুরিসপ্রুডেন্স যে উইদাউট if any party is aggrieved and the party who submitted written objection, he wants to examine the commissioner, he can examine. এরকম অসংখ্য বিষয়। তারপরে হচ্ছে আপনার যে আমাদের যে স্টেজগুলো আছে, আমি সব লিখে দিয়েছি, আমাদের সিপিসি যে স্টেজগুলো আছে, আপনারা যদি ইফ ইউ গো থ্রু দ্য 69 slides, you will see case flow chart, আমাদের দেশে কীভাবে মামলা আছে। যে আমাদের সিভিল যারা জানে, আমার বিশ্বাস যারা সিভিল জানে রিড তাদের জন্য কোনো কঠিন কিছু না। আমি 2 বছর 2 মাস রিড করেছিলাম। আমাদের ম্যাক্সিমাম হচ্ছে জুরিসপ্রুডেন্সের ম্যাক্সিমাম হচ্ছে 70% হচ্ছে সিভিল। আপনি রিড কি? রিট অফ সিভিল ইন নেচার অ্যাকসেপ্ট রিট অফ হেভিয়াস কর্পাস, আর 4টা হচ্ছে সিভিল ইন নেচার। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ল আপনি যান, এটা স্পেশাল সিভিল প্রসিডিউর। অথরিটি যান, স্পেশাল সিভিল সুট, এটা সিভিল। ফ্যামিলি ম্যাটার আগে ছিল সিভিল কোর্টে, ইট হ্যাজ বিন টেকেন অ্যাওয়ে বাই দি 1985 অ্যাক্ট, তবে অর্ডিন্যান্স, এখন এটা স্পেশাল সিভিল ল। তাহলে কি হচ্ছে আমাদের এই জুরিসপ্রুডেন্সের ম্যাক্সিমাম হচ্ছে কি অলমোস্ট 70%ই আমার মনে হয় সিভিল, আর অনলি 30% হচ্ছে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স। আমি একটা ইয়ে করি, ওরা ইয়ে করতে পারলো না, একটা ভিডিও আমি দেখিয়েছি, বিশ্বাস করেন স্মল পেজ, একটা পেজের মধ্যে আমি বাংলাদেশের লিগাল মানে কত রকম কেস করতে পারে আমাদের দেশে সব লিখে আছে। এই এক পৃষ্ঠার মধ্যে কেস ফ্লো চার্ট, ইট ইজ কল্ড কেস ফ্লো চার্ট। ইউ উইল ফাইন্ড যে আমাদের কেস কীভাবে হতে পারে। কারণ আমি দেখেছি, এক্সামিন করে রিসার্চ করে দেখেছি, আমাদের ইয়েতে সিভিল কোর্টে, আমাদের যে কোর্টগুলোতে যত রকমের মামলা হোক, এটা 50-এর বেশি হবে না।
যেমন সুট পার্টিকুলার টাইটেল, সুট রিকভারি, পজেশন, রিডেমশন, এই বিভিন্ন যত রকমের সুট হয় 50-এর বেশি নেই। কারণ ওগুলোর থেকে তো আপনার কাছে হাইকোর্টে আসবে, হাইকোর্ট তো আপনার কাছে আসবে, হয় রিভিশন করবেন, রেফারেন্স রিভিশন করবেন, অ্যাপিল করবেন। তাহলে আপনাকে জানতে হবে। যেমন এসসিসি মামলা, এসসিসি মোকদ্দমা, জাজমেন্ট দিয়েছে, রিভিকশন সুট ডিগ্রি দিয়েছে, দেখা গেল রিভিশন করে ফেললো ডিস্ট্রিক্ট জাজের কাছে। ডিস্ট্রিক্ট জাজ ইনকম্পিটেন্ট, ডিস্ট্রিক্ট জাজ ইজ নট কম্পিটেন্ট টু এন্টারটেইন এনি decree passed by the SCC court. You have to file revision through before the High Court division under section 25 of the Small Causes Court Acts. এর মধ্যে অহরহ মামলা পাচ্ছি। এত মানুষের কষ্ট হচ্ছে না যে অন্তত 3-4 বছর 5 বছর ঘুরে মামলা খারিজ হয়ে গেছে। তারপরে হচ্ছে আপনার এরকম হতে পারে, তারপরে হচ্ছে সেকশন 9-এর মামলা, এসআর একটা সেকশন 9-এর মামলায় ডিগ্রি দিয়েছে, আপনি যাবেন কোথায়? কোথায় যাবেন? আপনাকে হাইকোর্ট ডিভিশনে আসতে হবে। এটা যদি আপনি সেকশন 115 আপনি 15(1) করেন, ক্লিয়ার, আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ইভেন অ্যাপিল ডিভিশন জাজমেন্টও আছে যে ওখানে বলছে সেকশন 9-এর মামলায় প্রতিকার কি, আপনি আপিলও করতে পারবেন না, আপনি রিভিউ করতে পারবেন না। আপনি কি করতে হবে? আপনাকে রিভিশন করতে হবে। কোন কোর্টে করবেন? হাইকোর্ট ডিভিশনে করবেন। অনেক সময় জজ কোর্টে যাচ্ছে, না এটা হবে না, আপনি এখানে করতে হবে, না ইয়ে হবে না। ওইটা কি এখন কাজ করেনি দেখছেন? এবার এখান থেকে আপনারা দেখেন সময় তো খুব কম, এটা তো এইভাবে হবে না, উপরে দেন। এইখানে এটার মধ্যে আমি দেখিয়ে দিয়েছি এই কেস। কেস কাকে বলে? কেস কি? আমরা সবাই তো কেস বলি। কেস ইজ এ জেনারিক টার্ম, কেস ইজ এ মেকানিজম ফর টেকিং লিগাল অ্যাকশন। তাহলে কেসকে আবার দুই ভাগে ভাগ করেছে, একটা হলো সুট, আরটা কি অফ সুট। সুট কোনগুলো? যেমন ডিক্লারেটরি সুট আমরা অনেক সুট সম্বন্ধে জানি, বলছি 50 রকম আছে। আর অফসুট কোনগুলো? অফসুটগুলো হচ্ছে যেগুলো সুট থেকে বেরিয়ে আসে, যেমন অর্ডার 9 রুল 4, অর্ডার 9 রুল 9, তাই না? অর্ডার 9 রুল 13, অর্ডার 9, এরকম অনেকগুলো আমাদের অর্ডার আছে। তারপর হচ্ছে এগুলো হচ্ছে অফসুট বা মিস কেস। আপনি মিস কেসের লিস্টটা কোথায় পাবেন? কোথায় পাবেন আপনি? আপনি সিআরও ভলিউম 1 রুল 774 আপনি যদি পরে দেখবেন এগুলো সব মিস কেস, তবে ওটা এক্সহস্টিভ নয়। এই মিস কেসের সংখ্যা দেওয়া হচ্ছে ওখানে 48, 48 রকম। আমি আবার আরো হিসাব করে দেখেছি, রিসার্চ করে দেখেছি যে আমাদের আর 5টার মতো হবে। আমি সব কিছু হিসাব করে দেখলাম আমাদের দেশে যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত যত রকমের মামলা সিভিল কোর্টে হয় তার নাম 100-র বেশি সংখ্যা হবে। 100-র বেশি হবে না, ক্লাস 100-র বেশি হবে না। কোনো জায়গায় বলে আদার সুট, কোনো জায়গায় বলে কি ওসি সুট, মানে আদার সুট বলে না, কোনো জায়গায় করে টাইটেল সুট, কোনো জায়গায় বলে সিভিল সুট। এগুলো কিছু আসা যায় না। কোনো জায়গায় প্রিএমশন কেস। প্রিএমশন কেসটা কি? প্রিএমশনটা কি? এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মিস কেস, সুই জুরিস অ্যাজ অফ সিভিল সুট। প্রিএমশন কি? কোনো জায়গায় কি বলে জানেন? বাজে মামলা। হবিগঞ্জ, সিলেট অঞ্চলে বলে বাজে মামলা, লক্ষ্মীপুরে বাজে মামলা বলে না, বাজে মামলা। এগুলো কোনো কিছু না, কিন্তু আসল মামলা হলো প্রিএমশন কেস। এইখানে যেগুলো এই সুটকে আমি বলছি জেনারেল সিভিল সুট। জেনারেল সিভিল যেমন সেকশন 9-এ, হ্যাঁ না জেনারেল সিভিল সুট, এখানে বলছি সিভিল সুট বা জেনারেল সিভিল সুট আছে, যেগুলো আমরা সিভিল কোর্টে হয়। 5টা সিভিল কোর্ট আছে, সিভিল কোর্ট ক্যান টেক কগনাইজেস। সো সিভিল কোর্ট কগনাইজ দিতে পারে কিনা দেখেন, সিভিল কোর্টের ক্ষমতা নাই, এটা পিওরলি রিলিজিয়াস ম্যাটার। কে এখানে ইয়ে করবে, ওই যে ইমামতি করবে, বলছি ইমাম সুরাকার ঠিক মতো হয় না, তো এটা রিলিজিয়াস ম্যাটার, তাকে বিদায় ইয়ে করছে। তার কি পিওরলি রিলিজিয়াস ম্যাটার কি কেয়াম করা বা না করা, এগুলো কি মামলা সিভিল সুট চলবে? সেকশন 9-এ বলছে না কগনাইজেন্স অফ সিভিল সুট, সেখানে বলছে ইফ ইট ইজ এক্সপ্রেসলি বার্ড অর ইমপ্লাইডলি বার্ড সিভিল কোর্ট হ্যাজ গট নো জুরিডিকশন টু এন্টারটেইন দ্য সুট। এবং সিভিল কোর্ট এন্টারটেইন করে বলছে পিওরলি রিলিজিয়াস ম্যাটার। আপনি আর আমি চুক্তি করলাম যে আমরা ইন্ডিয়া থেকে ইয়ে আনবো, কি কয় যে ওই যে কন্টামিনেন্ট আইটেম আনবো, এনে আমরা বিক্রি করবো, তারপরে 50-50 আমরা দুজনে ভাগ করে নিব, ফর এক্সাম্পল। তাহলে কি হচ্ছে, আমি টাকা সব বেরিয়ে দিলাম, ফর এক্সাম্পল ক্যান ইউ ফাইল সুট বিফোর মি, কারণ ইট এগেইনস্ট পাবলিক পলিসি অ্যাজ প্রোভাইডেড আন্ডার সেকশন 23 অফ দি কন্ট্রাক্ট অ্যাক্ট। তাহলে কি হচ্ছে, এই সুটটা কোর্ট দিতে পারবে না। যেমন যখন একজন গভর্নমেন্ট স্কুলের হেডমাস্টারকে ডিসমিস করলো,
তাকে কোথায় যেতে হবে? অ্যাডমিনিস্ট্রেটিভে যেতে হবে। সে এসে গেছে কোথায়? সিভিল কোর্টে। সিভিল কোর্ট নিতে পারবে? তাহলে সিভিল কোর্ট হ্যাজ গট নো জুরিডিকশন। তো সিভিল কোর্টের জুরিডিকশন না থাকা সত্ত্বেও যদি সিভিল কোর্ট কোনো মামলা গ্রহণ করে ফেলে, তাহলে আপনার কাছে যখন আসবে তখন আপনি কি করবেন? যে আপনি কোর্টের আপনি বলবেন যে সিভিল কোর্ট হ্যাজ গট নো জুরিডিকশন টু এন্টারটেইন দ্য সুট। Nevertheless, the civil court take a cognizance which is repugnant to the provision as laid down under section 9 of the CPC. তাহলে এটা যে যথেষ্ট, কারণ jurisdiction of the court goes very root of the matter. If the court got no jurisdiction, court should not enter into the merit of the case. Court ওর বাইরে যেতে পারবে না. If so, that shall fall through. অর্থাৎ his lordship, late lamented Mr. Justice মুস্তফা কামাল, ওনার বিখ্যাত জাজমেন্ট, এটা সবাইকে আমার ইয়াং ব্রাদারকে বলবো আপনারা মনে রাখবেন, তাহলে অনেক সহজে অনেক কিছু পেয়ে যাবেন। কোর্টের যদি এখতিয়ারে না থাকে, কোর্ট সে মামলা গ্রহণ করবে না। যদি গ্রহণ করে একটা সুন্দর রায় দিয়ে দেন, এটা ফলস রয়েছে, যে নিষ্ফল হয়ে যাবে, ফ্রুটলেস হবে। এই জন্য উনি বলছে ওনার জাজমেন্টে 44 DLR AD পেজ 260-তে উনি বলছেন, এটা বিখ্যাত জাজমেন্ট, এটা সিভিল হোক ক্রিমিনাল হোক, যে বিচার করবে কোন কোর্টে? বিচার করবে স্পেশাল ট্রাইব্যুনালে, বিচার করে ফেললো ম্যাজিস্ট্রেটে, তাহলে কি হবে? বিচার করবো দুর্নীতি দমন স্পেশাল জাজ, বিচার করলো কে? সেশন জাজ, কি হবে? অর্থাৎ জুডিশিয়াল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোর্টে জুডিশিয়াল থাকে, কোর্ট কোনো সেই মামলা গ্রহণ করতে পারবে না। গ্রহণ করলে আপনি এখানে এসে চ্যালেঞ্জ করতে পারবেন টু টার্ন ডাউন দ্য অর্ডার পাস বাই দ্য কোর্ট বিলো, আইনের পরিপন্থী। তারপরে দেখেন মিসকেসের মধ্যে দুই রকম মিসকেস আছে, একটা সঙ্গে বলছি, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট মিসকেস, যেগুলো প্রিএমশন, এগুলো ইন্ডিপেন্ডেন্ট মিসকেস। আর যখন মুসলিম আইনি প্রিএমশন হবে, এটা স্যুট হবে, একটা পার্থক্য আছে, সেখানে ডিগ্রি হবে। আর বেশিরভাগ হলো অফস্যুট। বেশিরভাগ কি অফস্যুট মানে মিসেলিয়াস কেস। আমাদের লেট লিমিটেড লস মিস্টার জাস্টিস মুস্তফা কামাল স্যার বলতেন, আমি ওনার আই হ্যাড দ্য অপরচুনিটি টু ওয়ার্ক আন্ডার হিম ফর 3 years. হি ওয়াজ এ প্রজেক্ট ডিরেক্টর ইন একটা প্রজেক্টে, ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টে। তো উনি বলতো, জাকির এই যে মামলায় বাচ্চা প্রসব করে, সেই কারণে আমাদের সময় এত বিলম্ব হয়। ওই যে মিসকেস, উনি স্যার বলতো এগুলো অফস্যুট, এগুলো হচ্ছে মামলা বাচ্চা প্রসব করছে, এই জন্য সময় লাগতেছে বেশি। আচ্ছা, এই জন্য আমাদের একটা সময় লাগে। এইখানে আমি চার দিয়েছি, আপনারা একটু দেখলে, এত গ্লেস দেখলে আপনারা বুঝতে পারছি। ক্রিমিনাল কেসের একটু বলছি যে আমাদের এই বিচার ব্যবস্থা এর মধ্যে লুকিয়ে আছে, এখানে রিটও আছে, সবই আছে, সব কিছু আছে কম। আচ্ছা, তারপর আপনি দেখেন, আপনি একটু ই করে, এইখানে আমি স্টেজ বিয়ের কথা একটু বলছি, সবাই এখানে সবাই জানে। তারপর হচ্ছে আপনার স্টেপ আন্ডার সেকশন 30, প্রেজেন্টেশন অফ দি প্লেন্ট হচ্ছে, আমি সংক্ষেপে বলছি, ফাউন্ডেশন অফ দি কেস। প্লিডিং ইজ দ্য ফাউন্ডেশন অফ দি প্লেন্টিভ কেস, প্লিডিং ইজ দ্য ফাউন্ডেশন অফ দি ডিফেন্ডেন্ট কেস। কারণ প্লিডিং শ্যাল ইনক্লুড প্লেন্ট অ্যান্ড ডিটেন স্টেটমেন্ট, ঠিক আছে না? যখন বলবো প্লিডিংস, তখন প্লেন্ট অ্যান্ড ডিটেন স্টেটমেন্ট হবে। আর যখন বলবো প্লিডিং, তখন বলবো ডিসজাংটিভ, আইদার প্লেন্ট অর কি অর ডিটেন স্টেটমেন্ট। তাহলে বাদীর প্লেন্ট হচ্ছে বাদীর প্লিডিং, আর বিবাদীর প্লিডিংটা কি? রিটেন স্টেটমেন্ট। আচ্ছা, তো আপনার এই যে আপনার যে প্লেনটা, আপনার যে মোশন অ্যাপ্লিকেশনটা, আপনার যে পিটিশনটা করে দিবেন, ইট শুড বি অয়েল পাউন্ডেড। মাই প্রফেসর অফ ইন্টারন্যাশনাল ল, হি টট আস, ইন্টারন্যাশনাল কোর্টে প্র্যাকটিস যারা করতে গিয়েছে, তারা তো, আমি হ্যাপেন টু হিজ স্টুডেন্ট, তো বলছে ইউর অ্যাপ্লিকেশন, তো আপনি যে আর্জিটা দিবেন, আপনি যে অ্যাপ্লিকেশনটা করবেন, আপনি যে মেমো অফ অ্যাপিল দিবেন, অনেক অমনিবাস সাবমিশন দিয়ে দিন, উইথ ডিউ রেসপেক্ট, অনেক অমনিবাস, অপ্রয়োজনীয়, পাসপিশালি। অর্থাৎ আপনার সাবমিশনটা কী হবে? এটা হবে, ইট শুড বি টেইলর মেড। অর্থাৎ টেইলর যেরকম কাপড় সেলাই করছে, এটা বলছে কোনো খুঁত পাওয়া যায় না, তাহলে কী করতে হবে? আমরা চেষ্টা করব এই আমাদের যে আপনারা যখন আমি ইয়াং ব্রাদারকে বলতেছি, সরি সিনিয়র এটা মনে করবেন না, আপনারা সব পারেন, আমি ইয়াংদেরকে বলতেছি যে আপনারা চেষ্টা করবেন যে যেগুলা এমন সাবমিশনটা এমনভাবে চিন্তা করে আপনি রিসার্চ করতে হবে, কোনো সাবমিশন এত বেশি দরকার নাই। অর্থাৎ সাবমিশন এমন হবে যেটা অয়েল রিজন, এমন একটা সাবমিশন হবে যেটা হবে টেইলর মেড, টেইলর মেড। অর্থাৎ এমনভাবে হবে যেটার ফলে অপরপক্ষ কোনো ফ্ল আবিষ্কার করতে পারবে না। এই কাজটা আপনাদের করতে হবে, কারণ এটা তো ইউনিক
continuous, laborious study to build up your career as a lawyer. To build up your career as a lawyer. ওই যে কৃষ্ণায়ের কথা বলছে, তার সঙ্গে একটা বই লেখা আছে, জাস্টিস এট হার্ট। এখানে আজ থাকতে পারে, জাস্টিস এট হার্ট। বিচারটা করতে হবে, হৃদয় দিয়ে বিচার করতে হবে। আর যারা বিচারে সহযোগিতা করবে তারা কি করতে হবে? তারাও হৃদয় দিয়ে সহযোগিতা করতে হবে। তাইলে আমরা হৃদয় দিয়ে বিচারটা করতে পারবো, ডিসপেন্সেশন জাস্টিস সেখানে সম্ভব হবে। এটা এই জন্য আপনাদের ক্লিনিং, আপনাদের কাউন্টার এভিডেন্ট কমপ্লায়েন্স, আপনি যা দিবেন সেটা যেন কি হয়, আই ক্যাচিং হয়, সে যেন অয়েল রিজল্ট হয়। তাতে করে কী হবে, বিচারকে আপনাকে কী করতে হবে, মুখে তুলে দিতে হবে। This is my submission that has been spelled out in my evidence of opposition or in my supplementary affidavit under paragraph number so and so. আমি এখানে কতগুলো আইন দেখিয়ে দিচ্ছি আর কি, ওইটা একটু দেখুন তো। মানে কত কী কী পড়তে হবে, হোয়ার ইজ দ্য ল, আমি হোয়ার ইজ দ্য ল কথা কথা পাওয়া যাবে এগুলো বলছি শেষে যাবে। আপনারা এটা একটু দেখেন। এখন দেখা গেল কি, ফর এক্সাম্পল আপনি যখন প্লেন দিবেন, প্লেনের সাথে কি করতে হবে, সেকশন অর্ডার 7 রুল 14 বলছে আপনাকে যতগুলো যত ডকুমেন্ট আপনার আছে সব ডকুমেন্টের সম্বন্ধে আপনাকে ফিস দিতে বলতে হবে। ফিস দিতে বলতে হবে না, যদি ডকুমেন্টটা আপনার কাছে না থাকে তার পজিশন সেটাও বলতে হবে যে এই ডকুমেন্টটা আমার, কিন্তু ইট ইজ আন্ডার পজিশন অফ দি ডিফেন্ড নাম্বার সো এন্ড সো, এটা বলতে হবে আপনি। কি না হলে অ্যাট দ্য টাইম অফ এভিডেন্স কোর্ট নাও নিতে পারে। আমাদের কাছে মামলা আসতেছে, তো মামলা আসার পরে তাহলে কি করতে হবে, আপনি দেখতেন ওখানে বলছে কোর্ট দিবে না, তবে সেই এক্সেপশনাল সার্কামস্টেন্সেস কোর্ট নিতে পারে। এই কারণে আমি একটা কথা বলবো সবাইকে, আপনাকে একটা কথা বলবো, নাথিং ইজ অ্যাবসলিউট ইন ল, নাথিং ইজ অ্যাবসলিউট ইন ল। মনে করেন না যে আমার এটা দেখছি আমার পক্ষে দিয়েছে এটাই সত্য, নো, নাথিং ইজ অ্যাবসলিউট ইন ল। আপনার ব্যতিক্রম আছে কিনা, আপনি বিপক্ষে আছে কিনা এটা দেখবেন, কারণ যার সাহেব আপনি কোশ্চেন করবে, ওটাকে আপনি মিট করতে হবে। যদিও আমাদের অ্যাডভার্সারিয়াল সিস্টেম, তাও তো আমরা হাইকোর্টে আমরা এটা জজ কোর্টে ঠিক আছে অ্যাডভার্সারিয়াল সিস্টেম, হাইকোর্টে কিন্তু আমরা তো কোয়ারি করি, কোর্ট কোয়ারি করে না, কারণ আপনি তো পড়ে আসছেন, কোর্ট তো ইনস্ট্যান্টলি জানতে হয়, এই জন্য কোর্ট ফুড কোশ্চেন এবং আপনি কি উত্তর দেন। সেজন্য এটা আমাদেরকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনি মনে করেন যে আপনি রেকর্ডটা বলে যে না জজ সাহেব তো ভুল করছে, কিন্তু এর পরেও কোনো ব্যতিক্রম আছে কিনা আপনাকে দেখতে হবে, কারণ আইন হচ্ছে ব্যতিক্রমের সাগর, ব্যতিক্রমের সমাজ। কারণ ব্যতিক্রমের মধ্যে আপনি দেখবেন যে আপনার দুর্বল দিক কি আছে, যাতে করে কোর্ট আপনাকে জানতে চাইলে আপনি উত্তর দিতে পারেন ইনস্ট্যান্টলি। সেই জন্য পড়তে হবে, আমি আগে বলছি ইউনিট কন্টিনিউয়াস কনসেন্ট্রেটেড laborious study to build up your career as a lawyer. কারণ অনেক প্রচুর পড়তে হবে, নিরন্তর পড়তে হবে, পড়ার কোনো বিপক্ষ নেই। আমি তো বলি যাদের পড়াশোনার অভ্যাস কম তাদের আইন পেশায় বিচার কিছু আসা উচিত না, কারণ এটা অত্যন্ত লেবরিয়াস জব, কারণ অন্য সমস্যা আপনাকে সমাধান করতে হয়। আচ্ছা, তাহলে এই যে স্টেজগুলো বলছি, এখানে কোনো ইলিগালিটি থাকলেই এই যত ইন্টারোগেটরি ডিসকভারি যত কিছু আছে সব আমি এখানে দেখে দিচ্ছি, কি একটু বলুন না। অর্থাৎ এই যে স্টেপগুলোর মধ্যে যদি ইফ দেয়ার ইজ ইলিগালিটি, কোর্ট, অ্যাসিস্ট্যান্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ যদি ভুল করে ফেলে, তাহলে তো এখানে আপনার কাছে আসবে। এখানে দেখা যাচ্ছে যে এগ্রিমেন্ট আপনার মধ্যে ডেভেলপমেন্ট এগ্রিমেন্টের মধ্যে আছে যে তারা কিভাবে সেটেল ডাউন করবে ডিসপিউটটা বলা আছে, তারপরেও দেখা যাচ্ছে জেলা জজ ডিড নট টেক ডিসমিস করেছে আর্বিট্রেশন মিস। আপনি চাইছেন অর্ডার 7 রুল সেকশন 7 করতে, আপনি ইয়ে চাচ্ছেন ইনজাকশন চাচ্ছেন, মিস কেস, জেলা জজ এটা ইয়ে করলো, মানে সে ইলিগালি ডিসমিস করে দিল, তাহলে কি করবেন আপনি এখানে আসবেন না। যদি আপনি দেখাতে হবে কথা যে আমার এই 1 নম্বর ক্লজে বলা আছে যে এটা আর্বিট্রেশনে যাবে, যদি ডিসএগ্রিমেন্ট হয় তারা আর্বিট্রেশনে রেফার করবে, নেভার দিলাস যে লানের ডিস্ট্রিক্ট জাজ এটা রিজেক্ট করেছে, তো আপনি এখানে আসবেন না। অর্থাৎ নিম্ন আদালতে যত ওগুলো আপনাদের জানতে হবে, কারণ নিম্ন আদালত থেকে কোনো অর্ডার যদি ইলিগাল দিয়ে থাকে, কোনো অর্ডার যদি আইন বহির্ভূত হয়, তাইলে এখানে আপনাদের কাছে আসবে মানুষ প্রতিকারের জন্য। তাইলে আপনার দেখাবে যে তার রিভিশন করবে না, সে রিভিশন করবে নাকি আপিল করবে, মেইনলি এটা নাকি সে রিড করবে। এখন দেখা যাচ্ছে কি, ফর এক্সাম্পল
আগেকার দিনে চেয়ারম্যান ইলেকশনে, এখন ইলেকশন ট্রাইব্যুনাল হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জাজেরা, ইলেকশন ট্রাইব্যুনাল একটা জাজমেন্ট দিল বা অর্ডার দিল, এই অর্ডারের বিরুদ্ধে দেখা গেল অনেক মামলা হয়েছে, ডিস্ট্রিক্ট জাজের কাছে গেল, ডিস্ট্রিক্ট জাজ উনি গ্রহণ করে ফেললো না, ডিস্ট্রিক্ট জাজের কোনো এখতিয়ারে নাই। কারণ একসময় ছিল 2010 সালে যখন রুলস তৈরি হলো 2009 সালে 61 বিধিতে বলছে এখানে অ্যাপিলেট ট্রাইব্যুনাল হয়ে গেছে। অ্যাপিলেট ট্রাইব্যুনাল কীভাবে হবে? ট্রাইব্যুনাল কীভাবে হয়েছে? জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, ফার্স্ট কোর্ট অফ দি রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট অ্যান্ড এডিশনাল চিফ ম্যাজিস্ট্রেট, তারা দুজনে বসি, তারা হবে ট্রাইব্যুনাল। তারা কি অ্যাপিলেট ট্রাইব্যুনাল? তারা শুনানির পরে কী হবে? কি হবে? তাতে রায় বৃদ্ধি কী করবেন? কোথায় যাবেন? আপনি কি রিভিশন কোর্টে যাবেন নাকি রিটে যাবেন? রিটে যাবেন, কারণ আগে রিভিশন কোর্টে যেতে পারতেন, আগে রিভিশন কোর্টে যেতে পারতেন। নতুন অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে অ্যাপিলেট ডিভিশন লেটেস্ট জাজমেন্টে বলছে, উনি বলছে জাজমেন্টে বলছে যে কোর্ট ট্রাইব্যুনাল ইজ নট এ কোর্ট, দো ট্রাইব্যুনাল হ্যাড দ্য ফ্যাব্রিক্স অফ দি কোর্ট, কোর্টের বৈশিষ্ট্য থাকলো, ইট ইজ নট এ কোর্ট ইন দ্য স্ট্রিক্ট সেন্স। দেয়ারফর আপনি রিমিডি কথায় আপনি আজ যাবেন রিটে, আপনি রিটে না গিয়া এখন আমার কাছে চলে আসছেন আপনি রিভিশনে, তো রিভিশন ইজ কম্পিটেন্ট। তো রিভিশন কোর্টে আমি যদি একটা জাজমেন্ট দিয়ে কোনো লাভ হবে? কারণ আমার তো কোনো জুরিডিকশন নাই। জুডিকশন কার? ইউ হ্যাভ টু গো ফর রিট অফ সার্সিওরাই, আপনি রিট অফ সার্সিওরাই আপনি করতে হবে, সেখানে রিট কোর্ট ক্যান গিভ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিমিডি। তাহলে আপনার ক্লায়েন্টের জন্য আপনার পত্রিকা কি? আপনাকে রিসার্চ করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। আমার ইয়াং ব্রাদারদের বলতেছি, ইয়াং গ্লাসকি অফ লয়ার্স, ওনাদেরকে বলতেছি যে আপনারা প্রসিডিউর ল খুব ভালো করে পড়বেন। সিভিল সিপিসি, সিআরপিসি, ক্রিমিনাল কেসে সিআরপিসি ভালো করতে হবে। ওই সিআরপিসির সাথে আবার হাইকোর্ট ডিভিশন রুলসের একটা পার্ট আছে, তবে পড়তে হবে। সিআরপিসির সাথে পড়তে হবে ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্স ভলিউম 1 অ্যাটলিস্ট। কারণ না বললে কনফেশন স্টেটমেন্ট যখন রেকর্ড করছে, রেকর্ডটা কীভাবে করলো? রেকর্ড করতে সময় দিতে হবে 2 থেকে 3 ঘন্টা, কেস ল আছে, তারপর কীভাবে প্রশ্ন করতে হবে। খালি 364 সিআরপিসি বললে হবে না, 164 বললে হবে না, ওই সাথে ইউ হ্যাভ টু রিড ইন কনজাংশন উইথ কি সিআরও। তাহলে কিন্তু আপনি আরও বেশি আর্গুমেন্ট কোর্টের কাছে পুট করতে পারবেন। কারণ সিআরওটা কি? সিআরওটা কি? এটা কি ল না? রুলস কি ল? তো এটা আমাদের হাইকোর্ট ডিভিশন রুলস, এটা কি ল না? কি ল তো? কারণ ল সংজ্ঞায়িত করে, কারণ আন্ডার আর্টিকেল 107 of the Constitution, Supreme Court formulated the rules under Article 107 of the Constitution with the approval of the Honorable President. তাহলে it is as good as law. তাহলে ওটা যারা ক্রিমিনাল কেস করতেছেন তাদের ওগুলো জানতে হবে, যারা অ্যাপিলেট ডিভিশন প্র্যাকটিস করতেছেন তাদের ছোট্ট বেশি বড় বই না, অ্যাপিলেট ডিভিশন রুলসটা জানতে হবে, ছোট্ট একটা বই, এটা বেশি না তো আছে, এটা তো আমার কাছে আছে। গেজেট দিলে হবে না, গেজেটটা ব্যস্ত, এটা নিবেন। যেখানে 12টা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারের মধ্যে চ্যাপ্টার ওয়াইজ রুলসগুলো দেওয়া আছে, এগুলো আপনারা দেখবেন। এটা বেশি সময় লাগে না একটু, কারণ আপনি যদি জানেন হোয়ার ইজ দ্য ল। আপনি যখন মামলার ক্লায়েন্টের থেকে মামলাটা পাবেন, ফ্যাক্সটা পড়ার পরে আপনি যদি বুঝতে পারেন এখানে কোন ল জড়িত, তাহলে আপনি তাকে রিমিডি দিতে পারবেন। আর যারা সিভিল প্র্যাকটিস করবে তাদের জন্য আমি একটা কথা বলে রাখি, যে তাদের বেশি আইন তো পড়া লাগবে না, পড়তে হবে কন্ট্রোল, বেশি পড়তে হবে। কয়টা আইন পড়তে? বেশি না। সিপিসি কি? সিপিসি পড়তে হবে, সিআরও পড়তে হবে, হাইকোর্ট ডিভিশন রুলস পড়তে হবে, তাকে ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট করতে হবে, কন্ট্যাক্ট করতে হবে, লিমিটেশন করতে হবে, আমি হিসাব করি কনস্টিটিউশন পড়তে হবে, সবাইকে কনস্টিটিউশন পড়তে হবে। বা এভিডেন্স পড়তে হবে, এভিডেন্স হচ্ছে রুলস অফ গেম। এভিডেন্সটা হচ্ছে কি? রুলস অফ গেম। খেলতে গেলে খেলার নিয়ম জানতে হবে। আর যখন আমি ট্রায়াল কন্ডাক্ট করবো তাহলে কি হবে? আমাকে রুলস অফ গেম জানতে হবে। এভিডেন্সকে বলা হয় রুলস অফ গেম। এভিডেন্স হার্ট অ্যান্ড সোল, এভিডেন্স উপর নির্ভর করবে আপনি মামলা উইন করবে না উইন করবে না। একটা মামলায় ফক্কা বলছে যে একটা এভিডেন্সটা দিয়েছে, কোর্ট অ্যাডমিট করেনি, কোর্ট ইলিগালি অ্যাডমিট করে, তাহলে তো আপনি চ্যালেঞ্জ করতে পারবেন যে আমার এটা সার্টিফাইড কপি প্রমাণের জন্য যে বিধান আছে সেকশন 63, সেকশন 65, 66 আমি এটা ফলো করেছি। তারপরে কোর্ট নেই 30 ইয়ার্স ওল্ড ডকুমেন্ট নেই, তাহলে কি হচ্ছে? আপনি সেখানে কোর্টকে দেখাতে পারবেন, হাইকোর্টকে দেখাতে পারবেন যে যদিও এটা সার্টিফাইড কপি, আমি সার্টিফাইড কপিকে আদালতে প্রমাণের জন্য যে পদ্ধতি অনুসরণ করতে হয়, যেটা আমাদের সাক্ষ্য আইনের বলে দেওয়া হচ্ছে, সেই কারণ আমি প্রমাণ করতে পেরেছি। ডেসপাইট দ্য সেম, ট্রায়াল কোর্ট ডিড নট অ্যাকসেপ্ট দ্য ডকুমেন্ট and marked the document as evidence exhibit, তাহলে কনসিডার কেমনি করবো? তাহলে সেক্ষেত্রে কোর্ট হাইস্ট কোর্ট কেন ইন্টারফেয়ার করতে পারবে।
তারপরে আমি কথা রিভিশনের কথা আমি বলবো। রিভিশনের ক্ষেত্রে এটা আপনারা জানেন, রিভিশন করার টাইম লিমিট কি বলা আছে আমাদের টাকা দিয়ে নেই। তাহলে কোনটা হবে? কেস ল দেওয়া আছে, বলছে যেটা রিভিশনে আপিলে যা হবে রিভিশনে তাই হবে। আপিল কতদিন? 90 দিন। রিভিশনের ক্ষেত্রে 90 দিন। এরপরও তো আমরা নিচ্ছি 400-500 দিন আমরা নিয়ে নিচ্ছি না, ইনস্ট্যান্টলি নিয়ে নিচ্ছি। তবে আপনাকে কি করতে হবে? একটা এক্সপ্লেনেশন দিতে হবে। এক্সপ্লেনেশন দিলে এক্সপ্লেনটা এমনভাবে তৈরি করতে হবে তবে যাতে করে আপনার কোর্টে বিচারকের কাছে পড়লে মনে হয় যে হি হ্যাজ এক্সপ্লেন সাফিসিয়েন্ট কজ। যে প্রথম আপনি যখন মোশনটা মুভ করবেন তখন কিন্তু যদি আপনি যদি ডিলে থাকে তাহলে ডিলে অ্যাপ্লিকেশনে আপনি বলবেন আমার দেয়ার ইজ ডিলে অফ 120 ডেজ, আগে বলতে হবে এটা। তারপরে আপনি ডিলে যদি ডিলে বলবেন, বলার পরে আপনি ইমপ্রুভ জাজমেন্টটা কি বা ইমপ্রুভ অর্ডারটা কি আপনি বলবেন, বলার পরে কোর্ট উইল পাস দ্য অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার। আর একটা কথা, অনেক কথা বলতে হবে, বলা যায় কিন্তু সময় কম। আমি আল্লাহ, দিস ইজ মাই ফরচুন, আমার ভাই এখানে ইন্টারন্যাশনাল জজ কোর্টে ছিল। আমারও অনেক দেশে গিয়ে যাওয়ার সুযোগ হয়েছে। আমি অনেক দেশে গিয়েছি, অনেক দেশে বিচার ব্যবস্থা দেখেছি। আমি দেখেছি অনেক জায়গায় দেখেছি, আমি পৃথিবীর বহু দেশে আমি দেখেছি। তো আমার কাছে মনে হয় লয়ারদের সবচেয়ে বড় গুণ হবে সাবমিসিভনেস। হয়তো জাজমেন্টটা আজকে আপনার বিপক্ষে গেল, দেখা গেল যে যার পক্ষে গেল সে কি করতে উনি খুব খুশি বা উনি করলো অবলাইজড, আর যিনি যার বিপক্ষে গিয়েছে তিনি মন খারাপ করছে। না, আপনি তো কখনো হারেন নাই, লয়ার তো কখনো হারে না। হারে কে? তার ক্লায়েন্ট হারে, যদি তার মেরিট না থাকে। তাহলে তখনও যদি আপনি কোর্টকে সম্মান করেন তাহলে কোর্ট আরেকদিন খেয়াল করবে আপনি হারিয়ে গেছেন, কি হয়েছে, অনেক কিছু চেপে রাখতে হবে। অর্থাৎ ডোন্ট এক্সপ্রেস ইউর যে আপনার যে ইয়েটা কি কয়, যে মনের মধ্যে যে দুঃখ যে আপনি কষ্ট পাইছেন সাময়িক, সেটাকে আপনি প্রকাশ করবেন না। ডোন্ট ডিসপ্লে যে আপনি কষ্ট পেয়েছেন। আপনি তার কোর্টকে দেখাবেন যে না, ইয়েস ইউর অর্ডার ইস ওকে। তাহলে কোর্ট কি হবে? কোর্টের তো মান হবে। কোর্ট একদিন ভাববে যে লয়ারকে দেওয়া যায় কিনা, কোনো রিলিফ দেওয়া যায় কিনা, সে নিজের থেকে আর ভালোভাবে দেখবে যেখানে রিলিফ দেওয়া যায় কিনা। এটা কিন্তু এগুলো খেয়াল করতে হবে। কারণ আপনি লয়ার হারে কখন? যখন লয়ারকে তার মামলা আর্গুমেন্ট করতে দেওয়া হয় না, লয়ার তার মনের মতো করে তার আর্গুমেন্ট করতে পারে না, তখন যদি লয়ার জিতেও লয়ারে হারা হবে। আমি তো তেমন কিছু ভূমিকা রাখতে পারি না। লয়ার যদি বলতে চায়, অ্যাডভোকেট যদি বলতে চায়, তাকে বলতে দিতে হবে। তবে অপ্রয়োজনীয় না বলা, আবার যেটা দরকার টু দ্য পয়েন্টে বললে হবে। আর আপনার ক্লায়েন্টের যদি মেরিট না থাকে, আপনি কোর্টকে অর্ডার দিতে পারবে? কোর্ট দিতে পারবে না। আচ্ছা, তারপরে আমরা আপিলের কথা একটু বলি। আপনার রিভিশনটা হচ্ছে রিকনসিলিয়েশন, রিঅ্যাপ্রেজাল, এটা ল পয়েন্টে হবে। কি হবে? অ্যাবসলিউটলি ল পয়েন্ট, আপনারা সবাই জানেন। তাহলে ফ্যাক্টসে হতে পারে কখন হবে? ইফ দেয়ার ইজ এ মিসরিডিং অফ এভিডেন্স অর নন রিডিং অফ এভিডেন্স। তো মিসরিডিং অফ এভিডেন্স কখন নেব? বাদী বলছে, PW2 বলছে বিবাদী দখল করে, আর জজ সাহেব কি লিখছে? PW2 বলছে বাদী দখল করে। তাহলে এটা কি রিডিং না মিসরিডিং হলো? মিসরিডিং বলছে একটা, লিখছে জজ সাহেব রায় আরেকটা, এটা হলো মিসরিডিং। আর নন রিডিং করতে হবে, বলছে DW3 বলছে যে বিবাদী দখল করে, আসলে এই দখল সম্বন্ধে সে একটা কথাও বলে নাই। তাহলে এটা কি নন রিডিং এভিডেন্স? তাহলে অরাল এভিডেন্স একটা না। আপনি যে ডকুমেন্ট, আপনি যে হ্যাভাবিলে ডিটটা দিয়েছেন, ওইটা জজ সাহেব কনসিডার করে নেই, তাহলে কি হচ্ছে? তাহলে আপনি তখন কোর্ট দেখতে পারবে। এখন মনে রাখবেন, সহজ কথা হচ্ছে কি, ডিগ্রির বিরুদ্ধে ইনভেরিয়েবলি কি চলবে? আপিল চলবে। ডিগ্রির বিরুদ্ধে কি আপিল চলবে? ইনভেরিয়েবলি, তাই না? ব্যতিক্রম আছে সেকশন 96-এ তো ব্যতিক্রম আছে। যদি কম্প্রোমাইজ ডিগ্রি হয় তাহলে কি আপিল চলবে? আচ্ছা, যদি ডিগ্রি পাস বাই দি স্মল ক্লজেস কোর্ট, আপিল চলবে? যদি ডিগ্রি পাস বাই দি সিভিল কোর্ট আন্ডার সেকশন 9 অফ দি CPC, আপিল চলবে? চলবে না। এটা হলো ব্যতিক্রম আছে। আপনি পার্টিসিপেন্ট প্রিলিমিনারি ডিগ্রির বিরুদ্ধে প্রিলিমিনারি ডিগ্রির বিরুদ্ধে আপিল করলেন না, ডিগ্রি ফাইনাল হয়ে গেছে, আপনি কি করবেন? এখন আপনি প্রিলিমিনারি ডিগ্রির বিরুদ্ধে আপিল করতে পারবেন না? পারবেন না। আপনাকে সেকশন 96-এ যেতে হবে, ফাইনাল ডিগ্রির বিরুদ্ধে আপিল করতে হবে। তবে মক্কেলকে উচিত প্রিলিমিনারি ডিগ্রির বিরুদ্ধে আপিল করার জন্য বলা, কারণ আইন বলছে, সেকশন 96-এ বলছে যদি প্রিলিমিনারি ডিগ্রির বিরুদ্ধে আপিল না করেন
যে বিষয়টা প্রিলিমিনারি ডিক্রিতে আপনি উপস্থাপন করতে পারবেন, ওই 97-এ বলছে সেটা দলিল দেওয়া অয়েব করে ফেলছেন আপনি, তাহলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। সেই জন্য ওই নিচের লয়ারকে বলতে হবে যে আপনারা এটা অ্যাপিল করেন, আপনি অ্যাপিল করে আসেন, প্রিলিমিনারি ডিক্রিতে আপনি অ্যাপিল করেন। আর এটা অনেক সময় দেখা যাচ্ছে কি যে আপনি সরাসরি কিন্তু আপনি কোনো সাম দেয় নাই, কিন্তু আপনি ডকুমেন্ট আছে। এই আমি কয়েক জায়গায় একটা দেখছি, একজন অ্যাডভোকেট সাহেব ডিফেন্ড নাম্বার 4 রাজশাহী ঘটনা মনে আছে, যে ডিফেন্ড নাম্বার 4 এখন উনি অ্যাডভোকেট সাহেব করে এফআইআর করে নাই, ওনার মা একমাত্র মেয়ে বাইরে আছে, তখন ওনার মেয়েকে সব সম্পত্তি রেখে দিয়েছে। এই কয়েক জায়গায় কথা ও মা, এখন ওনাকে কোনো ইয়ে দেয় নেই, সাম দেয় নেই, তো ওনার মেয়ে আসছে, উনি মারা গেছে। তো আমি বলছি যে উনি যা পাইতেন ওনার মেয়ে পাবে, কারণ দুই কোর্ট থেকে দেয় নাই, কারণ she will step into the shoes of the defendant number 4, her father, by virtue of দেখাতে পারবে যে অ্যাপিল ইজ এ কন্টিনিউশন অফ দি কোর্ট। অ্যাপিলেট কোর্টে সে দিতে পারে ওই সময় তার কাছে হয়তো দলিলটা ছিল না, বা কোনো কারণে সে দিতে পারে নাই, তার লয়ার তাকে প্রপারলি অ্যাডভাইস করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি অ্যাপিলেট করতে পারবেন, কোর্টকে কনভিন্স করতে হবে। কারণ for final adjudication যদি if it is sine qua non, if the amendment is sine qua non even at the appellate stage, at the revision stage, কোর্ট কি এটাকে অ্যালাউ করতে পারে। আচ্ছা, অ্যাপিল আপনি অ্যাপিল করার পরে আপনি যদি দেখেন ইট ইজ এ এক্সিকিউটিভ ডিগ্রি, প্লিজ শোনেন, ইট ইজ এ এক্সিকিউটিভ ডিগ্রি, আপনি দখলটা নিয়ে যাবে, তা আপনি কি করবেন আপনাকে অর্ডার 41 রুল 5-এ আপনাকে একটা স্টে পিটিশন দিতে হবে, এবং আমাদের হাইকোর্ট ডিভিশন রুলসে বলা আছে স্টে পিটিশনে কি থাকবে। আপনি স্টে পিটিশন দেখাতে হবে, যদি আপনি সাফিসিয়েন্ট কল দেখাতে পারেন, অথবা কোর্ট যদি সিকিউরিটি দিতে পারে, সিকিউরিটি দিলে আপনাকে কোর্ট স্টে করবে। আপনি বলবেন যদি স্টে না করা হয় জাজমেন্টটা, তাহলে যদি দখলটা নিয়ে যায়, দ্য পারপাস অফ দি সুট উইল বি ফার্স্টেটেড, পারপাস অফ দি রিভিশন অ্যাপ্লিকেশন ইজ ফার্স্টেটেড, পারপাস অফ দি অ্যাপিল ইজ ফার্স্টেটেড, তাহলে আমি এখানে এসে কি হবে? তাহলে কোর্টকে আপনাকে দেখাতে হবে যে আপনি এটা স্টেটা আপনি দিতে হবে, সময় মতো স্টে পিটিশন দিবেন। নাহলে এরকমও মামলা আছে, আমার কাছে পাইছি, মামলা করতে ও এক্সিকিউশন করে ডবল নিয়ে গেছে, এরকম কয়েকটা মামলা পেয়ে গেছি, যে এখানে আমি দেখছি, আমি খুব কষ্ট পেলাম যে আপনারা এই ডিভিশন করে ঘুমিয়ে আসছেন, অথচ আপনি একটা দরখাস্ত দিলেন না, দরখাস্ত দিলে তো আমি স্টে করতে পারতাম। এখন তো ওইটা আপনি রায় যদি স্যাটিসফাইড হয়, তারপর হয়তো পাইতে হতো আপনাকে সেকশন 144 অফ দি সিপিসি, আপনাকে মিসকেস করে এটাকে আবার উদ্ধার করা, ইট উইল এন্টেল অ্যানাদার 10 ইয়ার্স, আরো 10 বছর লেগে যাবে। তাহলে কি করতে হবে? আপনাকে জানতে হবে কখন কি করতে হবে, এই কাজটা করতে হবে। আচ্ছা, বলছেন ইয়ে দিয়েছে, এবার ওই রিভিশন দেন। আমাদের আইনে সহজ কথা, কোনগুলো অ্যাপিলেবল অর্ডার, কোনগুলো রিভাইজেবল অর্ডার, এটা তো আমরা জানি। অর্ডার 43 মনে রাখবেন, অর্ডার 43 রুল 1 A to W, অর্থাৎ দেখেন আর 3টা নতুন অ্যামেন্ডমেন্ট হয়েছে, মোট 26টা কারণে আপনি 26টা অর্ডারকে বলছে অ্যাপিলেবল অর্ডার। কটা অর্ডার? যদি A to W, কিন্তু ভিতরে স্মল 1 এরকম হয়েছে। তারপরে আছে সেকশন 104, কোন অর্ডারগুলো অ্যাপিলেবল অর্ডার, সেকশন 104 আছে, অর্ডার 43 আছে। তো এইগুলো ব্যতীত আরগুলো কি হবে? রিভিশন, অর্থাৎ প্রিন্সিপালটা হচ্ছে হোয়ার ইজ নো অ্যাপিল দেয়ার ইজ রিভিশন, হোয়ার ইজ নো অ্যাপিল দেয়ার ইজ রিভিশন। আর যেগুলো অ্যাপিলেবল অর্ডারগুলো বাদ দিলে সবগুলো রিভিশন, অথবা আপনি রিভিউ করতে পারেন। তবে রিভিউর ব্যাপারে আমি বলবো, আপনি রিভিউ হচ্ছে রেয়ারেস্ট অফ দি রেয়ার কেস, সবসময় রিভিউ করবেন না। কারণ রিভিউ হচ্ছে কি, রিভিউ ক্ষেত্রে যে কোর্ট জাজমেন্ট দিয়ে দিচ্ছে সেটা রিভিউ করা খুব কমই করে। রিভিউ করতে গেলে আপনাকে প্রমাণ করা অনেক সময় কঠিন হয়, তবে রেয়ার কেস আছে। আমি একটা মামলায় কয়েকদিন আগে রিভিউ অ্যালাউ করেছি, কুড়িগ্রামের একটা মামলায়, এটা হতে পারে, এটা ব্যতিক্রম। আচ্ছা, হয় আপিল না রিভিশন, এই দুটার মধ্যে বেশি থাকবেন। রিভিউ তেমন একটা বেশি হয় না, হেল্পফুল হয় না। আচ্ছা, তাহলে ওই লিস্টে কথায় বলা আছে যে অ্যাপিলেবল অর্ডার কথা বলা আছে, অর্ডার 43 রুল 1 A to W, স্মল A to W, আর কথা বলা আছে সেকশন 107। আর মিসকেসের লিস্ট কথা দেওয়া আছে। সব মিসকেসের রায়ের বিরুদ্ধে কি হবে? 48 রকমের মিসকেসের কথা বলা আছে আমাদের আইনে, সিআরও বলে রুল 774-এ। সব মিসকেসের বিরুদ্ধে
মিসেলিয়াস অ্যাপিল হবে, তবে ব্যতিক্রম আছে দুই একটা। কারণ কারণ যদি অর্ডার 9 রুল 13 মোকদ্দমা সরি মিসকেস অ্যালাউ হয়, তাহলে কি আপিল হবে? অ্যালাউ হইলে রিভিশন, আর যদি ডিসমিস কি ডিসমিস রিজেক্ট হয় তাহলে করতে হবে, তাহলে করতে আপিল। ডিসমিস হলে আপিল, অ্যালাউ হইলে এটা ব্যতিক্রম। ওই আগেই বলছি নাথিং ইজ অ্যাবসলিউট ইন ল। সবসময় দেখতে হবে ব্যতিক্রম আছে কিনা। আমি যেটা করতেছি যে কাজটা এই আইনের ব্যতিক্রম আছে কিনা, এটাকে খুঁজে নেওয়াই কিন্তু আমাদের লয়ারিং অনেক কঠিন কাজ, তবে করতে হবে এটা আমাদেরকে। তারপর আসেন বুঝলেন তো, এগুলো আমি বলছি, এগুলো আপনারা ভালো করে জানেন। ওই একটু নিচে যান না, রেস্ট কি আমাদের নামাজ কোথায়? না রেস্ট, আমাদের রেস্টে কোনো দরকার নেই। আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার অসুবিধা নেই। আচ্ছা তাহলে একটা এমনও হতে পারে, ধরেন আপনারা এটা বলবেন যে সরকারি জজ একটা আরজি অ্যামেন্ডমেন্ট করলো, সে দেখছে হার অ্যালাউড এরকম লেখে না, বাই এ স্লিপ সর্ড অর্ডার, স্লিপ দায়সা গোছের আদেশ, স্লিপ সর্ড বা পারফাংটরি অর্ডার, একটা পারফাংটরি অর্ডার সে অর্ডার দিয়ে দিল কি, ইট ইজ নো স্পিকিং অর্ডার। আপনি রিভিশন করে গেলেন ডিসি জাজের কাছে, ডিসি জাজ সাহেব ওইটাকে বহাল করলো। হাইকোর্টে আপনি এক পয়েন্টে বললেন, প্রথম আপনি যদি বলেন যে ইট ইজ এ অন পেরিজল অফ দি ইম্পিউন অর্ডার, ইট অ্যাপিয়ার্স ইট ইজ এ কি নন স্পিকিং অর্ডার, ইট ইজ এ স্লিপ সর্ড অর্ডার। তাই এই কথা বলার পরে তো রুল ইস্যু হয়ে যাবে, হবে না? হবে। কিন্তু যদি অপোজিট পার্টি, আপনি আরেকজন তাহলে আপনি অপোজিট পার্টি, আপনি যদি দেখাতে পারেন যে না অর্ডারটা অ্যাপারেন্টলি এটা ঠিক আছে উইদাউট এনি রিজনস, বাট এই অ্যালাউড কারণে এটা ন্যায় বিচার ব্যাহত হয় নাই। কারণ ফর ডিসপেনসেশন অফ জাস্টিস এটা এসেনশিয়াল ছিল, the proposed amendment shall not change the nature and character and it is essential for final adjudication. তাহলে কোর্ট যদি দেখে যে হ্যাঁ নন স্পিকিং অর্ডার দিয়েছে কিন্তু বাট পেনাল্টি এন্ড ডিসিশন অফ দি জাজ ইজ কারেক্ট, তাহলে কোর্ট শুড নট ইন্টারফেয়ার। তাহলে অপর পক্ষের লয়ার বলবে হ্যাঁ ঠিক আছে আই এগ্রি, আগে বলবে আমি এগ্রি করি, বাট যদি রিজন দেওয়া হতো তাহলে রেজাল্ট এটা হতো ঠিক। আর যদি কোর্ট রিজন দিত তাহলে এলাও হতো, আর রিজন না দিয়েও এলাও হয়েছে, এরকম হতে পারে। এগুলো কিন্তু অপরপক্ষের লয়ার বলতে হবে যে না এটা যদি বলে আবার রিমান্ডে পাঠান, আবার নির্মাতাকে দেন, এটা দরকার নাই, কারণ এটা উইল অ্যানাদার টাইম, মানে আরো অনেক সময় লেগে যাবে, আমাদের এইগুলো দরকার নেই। আরেকটা কথা আপনাদের বলতেছি যে আপনারা অনেক সময় এই আপনাদের ক্লায়েন্ট আপনাদের কাছ থেকে তো হাইকোর্টে তো আপনাদের কাছে আসবে অনেকেই, হয়তো মামলাটা ডিসমিস হয়ে গেছে, 5টা ইস্যুর মধ্যে 3টা ইস্যু বাদীর পক্ষে গেল, 2টা ইস্যু বিবাদীর বিপক্ষে গেল। এখন দেখা গেল কি বিবাদী কি দায়িত্ব বলেন তো? ক্রস আপিল করতে হবে তাকে, ক্রস অবজেকশন, তার ক্রস অবজেকশন করা উচিত না? তাহলে তাই অনেকে তো ক্রস অবজেকশন করে না, কারণ অর্ডার 41 রুল 22 বলছে ক্রস অবজেকশন করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে ক্রস অবজেকশন করে নেই। তাহলে কি হলো? তো পরবর্তীকালে তাহলে যখন আপিল আসবে ধরিতে হবে ওই 2টা ইস্যু অলরেডি তার নাম 3টা তার নামে তার সেটেল হয়ে গেছে, এটাকে কোনো চ্যালেঞ্জ করে নাই। তাহলে কোর্ট অ্যাপিলেট কোর্ট 2টা ইস্যু দেখবে, যদি দেখা যায় যে 2টা ইস্যু তার পক্ষে এসে গেছে, তাহলে আপনি তো নাই। তাহলে এই জন্য অনেক সময় ক্রস আপিল করতে হবে, মানে আমরা বলি আইনে বলা হয় ক্রস অবজেকশন, ইট ট্যান্টামাস টু অ্যাপিল, এটা আপিলের মতো একই কথাই, কিন্তু বলা হচ্ছে ওখানে বলেছে ক্রস অবজেকশন। তারপর হচ্ছে আপনারা কিন্তু প্রায় সময় আপনারা আর্গুমেন্ট করেন যে অ্যাপিলেট কোর্ট ডিড নট কমপ্লাই উইথ দ্য প্রভিশন অফ অর্ডার 41 রুল 31, বলেন না আপনারা? এটা তো অহরহ বলেন যে না পয়েন্টস ফর ডিটারমিনেশন ঠিক করে নাই, তারপর ডিসিশন দেয় নাই, রিজনিং দেয় নাই, বলেন না? তবে অপরপক্ষের লয়ার হলে কি করবেন? যদি অপরপক্ষের লয়ার আপনি হন, এক পক্ষে তো বলছে খুব খুশি যে না আসলে করে নাই, ওইভাবে করে নাই, অপরপক্ষের লয়ার যদি দেখাতে পারে যে যদিও সেভাবে পয়েন্টস ফর ডিটারমিনেশন ঠিক করে নাই, বাট সাবস্টেন্সিয়ালি সে তার ওই পয়েন্টগুলো ডিসাইড করেছে, তাহলে কি হবে? তাহলে এখানে আর যদি প্রমাণিত হয় যে আসলে সাবস্টেন্সিয়াল ডিসাইড করেছে, তাহলে এটা কোর্ট আর ইন্টারফেয়ার করবেন না। এই জন্য
তাহলে আমাদের তো সেকেন্ড আপিল তো এখন নাই, অল্প কিছু। এখন আমার পরে একটা মামলা আছে, 76 সালে একটা মামলা আছে, আমি জাজমেন্ট দেবো। একটা সেকেন্ড আপিল আছে, সেকেন্ড আপিল তো খুব কমে, এটা তো বাদ হয়ে গেছে। এখন অল্প কিছু আছে, আপনারা যারা ডিভিশন বেঞ্চে করেন মানে সেকেন্ড আপিল আছে অল্প কিছু। আমার পরে একটা, আমার যদি ডিভিশন আছে, আমি একটা মামলা পেয়েছি 76 সালে, রায় দিব, এটা রায় জন্য রেখেছি। এত বড় ফাইল। আচ্ছা, আর অ্যাপিলে দিল হইতো। তারপরে আমি যে স্টেজগুলো আপনাদের কাছে আছে, স্টেজগুলো তো আছে মোটামুটি। এটা আসলে যদি আমার মতো করে দিলে আমি ভালো হতে হইল প্রসেস। দেখেন এখনকার যে আইন, এখনকার যে লেটেস্ট ল, আচ্ছা আমাদের ইয়াংদের বলতেছি, আমাদের সিপিসি লেটেস্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে কখন? কে বলতে পারবেন? 2017। কত? 2017 এর পরে আর অ্যামেন্ডমেন্ট হয়নি। অর্থাৎ লিগ্যাল এইড অফিসারকে দেওয়া হয়েছে এডিআর করার জন্য। এডিআর যদি অ্যাজ পার ল না হয়, এডিআর যদি অ্যাজ পার ল না হয়, তাহলে আপনি কি করবেন? আপনি তো উচ্চ আদালতে যেতে পারবেন না। এডিআর যে মেকানিজমটা সেট আউট করছে, দ্য প্রসিডিউর অফ এডিআর আগে ছিল ডিরেক্টরি, নাও ইট ইজ এ ম্যান্ডেটরি ফর দি জাজ টু কমপ্লাই দ্য প্রসিডিউর as spelled out under section 489 A B C D এখানে বলা আছে, কিন্তু সে কমপ্লাই করলো না। এটা ফ্যামিলি তো অথরিটি আদালত হতে পারে, অথরিটি আদালত 22,000 কমপ্লাই করলো না, তাহলে কি হচ্ছে? আপনি রিট করতে পারবেন না, আপনি রিভিশন করতে পারবেন, সিভিল আপনি রিভিশন করতে পারবেন যে না, এটা প্রসিডিউর ফলো না করে সে একটা কম্প্রোমাইজ ডিক্রি দিয়েছে। যদিও কম্প্রোমাইজ ডিক্রির বিরুদ্ধে কোনো আপিল চলবে না, কিন্তু দেখা যাচ্ছে ইট ইজ টেন্টেড বাই ফ্রড যদি হয়ে থাকে, তাহলে সেখানে আপনি কোর্ট দেখতে পারবেন। অর্থাৎ সিআরপিসির কোনো প্রসিডিউর আর কতগুলো বিষয় আছে, যেমন ইন্টারলোকুটরি ম্যাটার্স, যেমন অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট, তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার, অ্যাপয়েন্টমেন্ট টেম্পোরারি ইনজাংশন, এইসব লোকাল ইনভেস্টিগেশন, তারপর যে এইগুলো হচ্ছে কি ইন্টারলোকুটরি ম্যাটার্স। তো ইন্টারলোকুটরি ম্যাটার্সের সময় একটা অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট, একটা মানি ছুটি দিলে বা অথরিটি আদালতে যদি একটা অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট করে তাহলে তাকে কিন্তু প্রসিডিউর ফলো করতে হবে। তাহলে আপনি যদি দেখাতে পারেন যে প্রসিডিউর লেট ডাউন আন্ডার অর্ডার 38 রুল 5 এটা ফলো করে নেই, তো ফলো না করলে কি হবে? আপনি এখানে আসতে পারবেন যে না, আপনি এই কোর্টের ইন্টারফেয়ার চাইতে পারবেন, কারণ ল যে প্রসিডিউর ইভলভ করেছে সেই প্রসিডিউরের ব্যত্যয় ঘটিয়ে যদি কোনো আদেশ দেওয়া হয়, দ্যাট উইল বি ইললিগাল, নাল এন্ড ভয়েড। সাধারণত আরেকটা বিষয় বলতে থাকি, যে এক্সিকিউশন কেস, আমরা বলি যে এক্সিকিউশন কেসের বিরুদ্ধে এই এক্সিকিউশন কেসকে স্টে করা যাবে না, বলি না, এটা তো কমন কথা। সবাই বলে এক্সিকিউশন কেস স্টে করলে তার তো ডিগ্রি হোল্ডার ক্যান নট এনজয় হিজ লং চেঞ্জ ডিগ্রি, ওই ডিগ্রিকে সে এনজয় করতে পারবে না। তারপরেও আমি আবার বলছি, নাথিং ইজ অ্যাবসলিউট ইন ল। এক্সিকিউশন কেস যদি দেখাতে পারে যে ডিগ্রি অফ দি আর্লিয়ার সুট was obtained by practicing fraud, যদি ইটি হুইচ ইজ অ্যাপারেন্ট, দেখাই মনে হচ্ছে এই অ্যাপারেন্ট এটা ফ্রড করেছে, তাহলে কি এক্সিকিউশন করবে? এসটি করবো না। যদি আপনি দেখাতে পারেন ডিগ্রি পাস্ট এগেইনস্ট ডেড ম্যান ইজ এ নালিটি, নাল এন্ড ভয়েড, তাহলে কিন্তু কোর্ট এসটি করে দিবে। যদি দেখাতে পারেন ডিগ্রি ওয়াজ পাস্ট বাই দি কোর্ট হ্যাভিং নো জুরিসডিকশন, অর্থাৎ যিনি ডিগ্রি দিয়েছেন তার কম্পিটেন্সি ছিল না অ্যাট দ্য রিলেভেন্ট টাইম কম্পিটেন্সি ছিল। কয়েক জায়গায় একটা মামলা পেলাম গাজীপুরের, দেখা যাচ্ছে জেলা জজের এখতিয়ারে নাই, তখন ছিল 5 লক্ষ টাকা, তখন দেখা গেল 28 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা পর্যন্ত 28 লক্ষ টাকার মামলা। তাকে বলার পরেও একটা মামলায় লয়ার অ্যাডভোকেট সাহেব বলার পরেও কি করলো, সে করে না বিচার চলবে, যেখানে ইট ইজ অ্যাজ ক্লিয়ার এজ ডে লাইট। আমার এখন মনে আছে, আমি জাজমেন্ট দিয়েছি কয়েকদিন, 36 লক্ষ টাকা। তো 36 লক্ষ টাকা তার তখন জুডিশিয়াল ছিল 5 লাখ টাকা, এখন তো কত 5 কোটি। আচ্ছা, তখন ছিল 36 লক্ষ টাকা, তাহলে কি হচ্ছে, সে বিচার করে বলছে, রায় দিয়ে দিচ্ছে ভালো ইয়ে করে, তাহলে এরা টিকবে না। দেখতে হবে কোর্টের এখতিয়ার আছে কিনা, এটা কোর্টকে সবসময় দেখতে হবে। তারপরে আপনারা আসেন
যে আমরা ফর এক্সাম্পল একটা অনেক বড় ডয়েন অফ ল আমি আছে এই মনে একটা মামলা করেছি প্রিএম্পশন কেসে আপনি যখন জবাব দিয়ে বলবেন দ্য কেস ইজ ব্যাড ফর ডিফেক্ট অফ পার্টিস, তাহলে আপনি বলবেন তাহলে প্রিএম্পটার কি বলবে? পিএমপি যখন বলবে ইট ইজ ব্যাড ফর ডিফেক্ট অফ পার্টিস, মামলা চলে না, পক্ষ দুটো অচল, তাহলে কি হবে? না, তখন পিএমপির দায়িত্ব হচ্ছে তাকে ফুড ইন্টারোগেটরিজ asking the opposite party to give the names and addresses of the person who are not added as opposite party. তাহলে এখন একটা মামলা দেখলাম সিটঙ্গে, একটা মামলা বিখ্যাত বড় বড় লয়ার অ্যাডভোকেট সাহেব করছে একটা মামলা, অনেক দেখা গেল কি একটা পয়েন্টে মামলাটা শেষ হয়ে গেছে। উনি অনেক আর্গুমেন্ট করছে, চমৎকার আর্গুমেন্ট করছে, অ্যাট্রাকটিভ আর্গুমেন্ট করেছে, এত আমি তো আবেগ আপ্লুত হয়ে গেছি। পরে দেখা গেল, পরে আমি যখন দেখলাম অপরপক্ষের লয়ার যখন আমাকে দেখালো এসিআরটা লয়ার কোর্ট রেকর্ড দেখলাম, রেকর্ডের মধ্যে দেখা গেল কি তাকে তো দিয়েছে, কোশ্চেন দিয়েছে, প্রশ্নমালা দিয়েছে, তখন সে বলছে সে কোনো উত্তর দেয় নাই। তাহলে কি হচ্ছে? হিজ ডিফেন্স হ্যাজ বিন স্ট্রাক ডাউন বাট কোর্ট বিলো ডিড নট কনসিডার দিস ম্যাটার। উনি তো খুশি হয়ে গেছে যে পাবে, তখন আমি দেখলাম রেকর্ড পড়তে হবে। এই জন্য আমি বলে দিচ্ছি আপনারা দয়া করে এসসিআর পড়বেন যখন সিভিল কোর্টের আমাদের রিভিশন কোর্টে অ্যাপিলেট কোর্টে যখন করবেন। এসসিআর মধ্যে বিশেষ করে C15 যেখানে এভিডেন্স থাকে, এভিডেন্স যেখানে থাকে সেই এভিডেন্স ফাইলটা ভালো করে পড়তে হবে, তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে। তারপরে হচ্ছে অনেকগুলো বিষয় আছে, যেমন ফ্যামিলি ম্যাটার। ডিগ্রি পেলে কতদিনের মধ্যে মামলা আপনি এক্সিকিউশন করতে হবে, বিনিময়ে 1 বছরের মধ্যে। আসছে কয়েকদিন আগে একটা মামলা দেখা গেল 6 বছর পরে ডিগ্রি জারি মামলা করছে, তাহলে তো এক্সট্রিমাল লিমিটেশন। সার্ভিস ম্যাটারে ওখানে যে বলা আছে ফ্যামিলি ম্যাটারে আগেকার সেকশন 16 সাবসেকশন 3 বলছে এক্সিকিউশন কেস করতে বহুদিন 1 ইয়ার, ওনারা আসছে 6 বছর পরে। যা দুই কোর্টে লাইনের ডিস্ট্রিক্ট জাজ, আমাদের স্টেট জাজ সবাই বলছে যে না মামলা চলবে। তো এখানে আসার পরে কি হয়েছে? আমি ইন্টারফেয়ার করছি কেন? কারণ এটা তো স্পেশাল লিমিটেশন, সেকশন 29 সাবসেকশন 2 অফ দি লিমিটেশন অ্যাক্টে এটাকে কোনো সেফগার্ড দেয় নেই। কারণ যদি কনফ্লিক্ট অ্যারাইজেস, if dispute arises between the special law of limitation and general law of limitation, obviously special law of limitation shall get primacy. So যেহেতু স্পেশাল লিমিটেশন, এটাকে কোনো সেকশন 5 কার্যকর হবে না, এখানে কন্ডিশন দিয়ে কোনো কাজ হবে না, কন্ডিশন দিলে কার্যকর হবে না। অর্থ কারণে কোর্ট এটা ইন্টারফেয়ার করেছে। তো এটা দেখতে হবে, যদি এটা স্পেশাল লিমিটেশন তাহলে স্ট্রিক্টলি ফলো করতে হবে। আর যদি স্পেশাল লিমিটেশন থাকার পরেও কোনো আইনে বলা আছে, যেমন বার কাউন্সিলের আইনে বলে দেওয়া আছে যে যদি কাকে ডিসমিস করা হয় তারা অ্যাপিল করতে পারবে এতদিনের মধ্যে, বাট সেখানে বলছে সেকশন 5 কার্যকর হবে। তো সেখানে সাফিসিয়েন্ট পারফর্ম করতে হলে সময় পরেও পারবে, 90 দিনের পরেও পারবে। তো এগুলো স্পেশাল লিমিটেশনটা আপনাদের দেখতে হবে। তাহলে সার্ভিস ম্যাটার এখন আরো মামলা আসতেছে আপনার হচ্ছে ওই যে ইয়েতে হয় আপনার ডিস্ট্রিক্ট জাজের কাছে সরাসরি মামলা হয়, নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের মামলা, সিভিল মামলা করে সামারি স্যুট, সামারি স্যুট। তো সামারি স্যুট করার পরে দেখা গেল কি ওখানে আইনে বলছে যে শিডিউলে বলছে সামারি স্যুটের নোটিশ পাওয়ার পর 10 দিনের মধ্যে তাকে কি করতে হবে? লিভ নিতে হবে। ওই ডিস্ট্রিক্ট জাজের কাছে গিয়ে সে লিভ নিল না, তাই কি হবে? তাকে মামলা সে তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাকে কি করতে হবে? লিভ দিতে হবে। কি করতে হবে? তাকে লিভ দিতে হবে। কিন্তু অনেকে লিভ নেয় না, এগুলো কিন্তু ইয়ে করতে হবে। আর আমাদের একটা আইন তো অর্ডার 35 আসছে, আমরা এটা কেউ ফলো করি না। অর্ডার 35 স্পেশাল কেস কেউ করে না, স্পেশাল কেস কেউ কোশ্চেন জীবনে আমিও পাই না কোনোদিন, আমার এই 35 ইয়ার্স আমি তার প্রতি আমি পাই না। স্পেশাল কেস হচ্ছে দুই পক্ষ তাদের কেসটা বলবে, বলার পরে সবকিছু লিখে দিবে, জাজ সাহেবের কাছে উপস্থাপন করবে, তখন তখন উনি মতামত দিবে যে এটা কন্ট্যাক্ট কারেক্ট। কিন্তু আমাদের সেরকম প্র্যাকটিস নেই। কোশ্চেন আপনি কখনো স্পেশাল কেস করেন নাই, সামারি কেস করছেন, আপনি সামারি কেস করছেন, স্পেশাল কেস করেন নাই। কিন্তু আমাদের নতুন দিগন্ত উন্মোচন করতে হবে। সাহেব আপনাদেরকে উপদেশ দেওয়ার কোনো আমার ইয়ে নাই, তবে আমি বলবো, আমি কথা শেষ করে দিচ্ছি যে লয়ার নিড কারেজ অ্যান্ড কনফিডেন্স
ইয়াঙ্গার ব্রাদারদের বলতেছি, ইয়াঙ্গার স্টাফদেরকে বলতেছি কোনো ভয় পাবেন না, তবে ইউ হ্যাভ টু হাম্বল। যদি বলে যায় আপনি, হ্যাঁ যাদের সাথে আমরা তো বলবো আমরা তো nobody is above law, even judge is not above law, he is bound by law, he is subordinate to law, whoever we may be, কেউ above law না, ওই আমরা সবাই আইনের অধীন। কিন্তু ইয়াংদের বলছি কারেজ অ্যান্ড কনফিডেন্স, যদি কারেজ না থাকে, কনফিডেন্স না থাকে, তাহলে কিন্তু ভালো আমরা জাজ হতে পারবো না। ওই যে আপনাদেরকে এফআইআর করতে বলছি, বহু সিভিল এন্ড ক্রিমিনাল আপনি করতে পারেন। আচ্ছা আমরা তো সিভিল কেসে যদি কেউ মারা যায় সাবস্টিটিউট করি না, ক্রিমিনাল কেসে যে ইনফরমেন্ট মারা যায় তাহলে কি হবে? তাহলে কি সাবস্টিটিউশন করা যাবে? তাহলে কি করতে হবে? করতে পারবে না। তখন তাকে কি করতে হবে? হু ইজ কনভার্সেন্ট উইথ দ্য ফ্যাক্টস এন্ড সার্কামস্টেন্স কেস, ওই দরখাস্ত দিতে হবে। সেকশন 495 একটা দরখাস্ত দিতে হবে সিআরপিসি দিয়ে বলতে হবে আমি এই ঘটনা জানি, আমাকে টু প্রসিডিউট দ্য কেস। তখন কি বলবে? ক্রিমিনাল কেসে বলবে মিস্টার সলিমুদ্দিন ইজ allowed to proceed with the case since informant left this transitive wall. এখন কে চালাবে? তাহলে যে কনভার্সন তাকে দিবে যে তাকে বলবে তো আপনি এটাই চালান, এ করতে পারে। এখানে আসলে তো এগুলো তো ঘন্টার কথা বলতে হবে। সিভিল মামলা এগুলো তো আপনি ভয় পাবেন না। যদি কে সিভিল জানে, আমার বিশ্বাস, ইট ইজ মাই ফার্ম বিলিফ অ্যান্ড কনভিকশন, সিভিল প্রসিডিউর যদি জানে, সিভিল ল যদি জানে, তাহলে তার জন্য কি হবে? সবকিছুই অনেক সহজ। তার জন্য ক্রিমিনাল কেসও কঠিন না। কারণ আমরা ক্রিমিনাল কি ডেথ সেন্টেন্সের নারায়ণগঞ্জে আমি বহু জাজমেন্ট দিয়ে আসছি, নারায়ণগঞ্জে বহু মামলা জাজমেন্ট দিয়েছি, এবং এই জাজমেন্ট বেশি দেওয়ার কারণে হাইকোর্ট থেকে আমি শোকজে খেয়েছি। এটা আপনারা জানেন, এটা একটা ঘটনা ঘটছে যে এত মামলা আপনি কিভাবে নিষ্পত্তি করলেন। তখন আমি ইট ওয়াজ মাই ফরচুন, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। পরে আমি যখন জাতিতে ট্রেনিং এসেছি, তখন চিফ জাস্টিস এম রুহুল আমিন স্যার বললো, উনি একটা লেকচার দিতে গিয়েছে, স্যার অনেক কথা বললো, হ্যাঁ তোমরা তো রায়টা লেখো না, খালি খুব করলো যে তোমরা তো রায় লেখো না, নিষ্পত্তি করো না। তখন আই রেজ মাই হ্যান্ড, তখন ওনাকে বললাম স্যার আমি তো এতগুলো নিষ্পত্তি করছি, আমার ফোকাস দিয়েছে, তুমি কিভাবে এতগুলো করলাম? তারপরে তখন স্যার খুব রাগ করছে। পরে যারা যে কমিটি আমাকে দিয়েছে, সেই কমিটিতে সিনিয়র মোস্ট যিনি, উনি মারা গেছেন কিছুদিন আগে। স্যারও আমার কাছে বলা উচিত মাফ করার মতো অবস্থা। স্যার ওখানে বলছে তাকে তো রিওয়ার্ড দিবা, সে নিষ্পত্তি করছে, তাকে দিবে রিওয়ার্ড। কিন্তু আমরা যে জাজমেন্ট লিখি এখন, আমাদের যে এত বড় বড় জাজমেন্ট লেখার দরকার নাই। এত জাজমেন্ট লিখতে আসলে আমরা নিষ্পত্তি করতে পারবো না। আমাদেরকে জাজমেন্টে পরিসর কমিয়ে আনতে হবে। নাহলে আমাদের 2300 জাজ, আপনি জানেন তো, তার মধ্যে 300 মতো ডেপুটেশন আছে, অলরেডি 2000-এর মতো কাজ করে, ছুটিতে থাকে, ইয়েতে থাকে। তাহলে এই জাজের মধ্যে এতগুলো মামলা কি সম্ভব? কোনোদিন সম্ভব না। আমি তো বলছি, আমি বলি রাশিয়াতে আমি গিয়েছি, রাশিয়াতে ওদের মানুষ আমাদের চেয়ে কম, আমাদের থেকে 2 কোটি কম, তখন 15 কোটি ছিল। তাদের জজ হচ্ছে 46,000, তাদের জাস্টিস ইউনিভার্সিটি আছে। আপনি যারা ব্যবহার করেন দিয়ে দেন, জাস্টিস ইউনিভার্সিটি আপনি দিয়ে দেন, আপনি পাবেন। সারা রাশিয়ার এই ব্লকের ছেলে মেয়েরা খালি ওখানে ভর্তি হওয়ার জন্য লাইন। ওই ইউনিভার্সিটি আমি ভিজিট করেছি। ব্যাপারটা থেকে আমাদের এত কম জাজ, আসলে এটা কষ্টকর, বেদনাদায়ক, যে এটা পেইনফুল জব, টর্মেন্ট জব, ইট ইজ সো টর্মেন্ট। তারপরে আমাদের করে যেতে হয়। দিন সাথে এত কষ্ট করলে একটু ভালো লাগে যে মানুষ একটা নিষ্পত্তি করতে পেরেছি, একটা বিরোধ নিষ্পত্তি করেছি। কারণ আমাদের দলে বলছে যদি বিরোধ নিষ্পত্তি করে দেওয়া যায় তাহলে কি হবে? বলছে 60 বছরের নফল আবাদতের সময় এর চেয়ে বেশি হবে। এটা এত গুরুত্বপূর্ণ, এটা গুরুত্ব দিয়েছে। এবং বিরোধ নিষ্পত্তি করার জন্য বিখ্যাত করা যাবে। তো আপনাদের একটা কথা বলি, আমি কিন্তু অনেকগুলো এডিয়া করেছি, আফাস করে বলছি, আপনাদের হয়েছে, তা আপনারা আফাস থেকে এনকারেজ করবেন। কারণ আফাসে আমরা করতে পারি। অনেক দেশ আছে, আমি জানি এমন দেশ আছে, আমি বলতে চাই না, যে তারা একদিন ফিক্স করেছে হাই কোর্ট ফর আফাস করার জন্য 5 দিনের মধ্যে। আমরা এই কাজটা চালু করতে পারি, যে আমরা যদি রাখি যে আফাসের জন্য, নিশ্চয় 2 পক্ষকে যদি বোঝানো হয় তারা আফাস করতে পারে। ভাই বোনের মামলা, বাফিসের মামলা, চাচাবাদীদের মামলা, এগুলো তো আত্মীয় স্বজনের মামলা, এগুলো যদি আপনারা এনকারেজ করেন, আমার মনে হয় অনেক আফাস হবে। হ্যাঁ, আপনি ফি দিবেন, আপনার যে রিজনেবল ফি যেটা আপনি দিবেন, কিন্তু আপনি আফাস করে দিবেন। আফাস করা মানে কি? মানে আপনি ডিসপুটটা চিরদিনের জন্য করে দিলেন। হ্যাঁ, না আপনি আফাস করে আপনি ফি দিবেন না, অবশ্যই দিতে হবে, রিজনেবল ফি তো দিতে হবে, তাই না? যাই হোক, এটা হলো কি, আপনারা এই প্রসিডিউর ল, আপনারা সিভিল ল, যদি আপনারা কয়েকটা আমি বলছি, আপনি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, আপনি যদি ল অফ এভিডেন্স পড়েন,
আপনি যদি আপনার কন্ট্রাক্ট অ্যাক্ট করেন, লিমিটেশন ল করেন, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট করেন, এই কয়েকটা আইন করলেই যথেষ্ট। সব করতে হবে না। বাই ল্যাপস অফ টাইম আমাদের অনেক আইন অবসোলেট হয়ে গেছে। যেমন সিআইপিসিতে 565 যারা আছে, 200 জানলে যথেষ্ট। কোথায় আছে জানলে হবে। পেনাল কোডে 511 আছে, 200 জানলে যথেষ্ট। তারপর স্পেসিফিক রিলিফ অ্যাক্টে 57টা আছে, আপনি 20টা ভালো করে জানলে যথেষ্ট। লিমিটেশন অ্যাক্টে 29 আছে, আপনি এর মধ্যে 20টা জানলে যথেষ্ট। এভিডেন্স অ্যাক্ট তবে একটা আইন বাদ দেওয়া যাবে না। এভিডেন্স অ্যাক্ট হচ্ছে রুলস অফ গেম, আগে বলছি। কারণ এভিডেন্স অ্যাক্টের 167 সেকশনস, আপনার এটা প্রত্যেকটা সময় আপনার একটা দখল থাকতে হবে, আপনি জানতে হবে, কারণ এটা বাদ দেওয়া যাবে না। এটাকে আপনি ভালো করে করতে হবে। যেমন এভিডেন্স অ্যাক্টে এখন এমন হতে পারে, PW তিনি বলছে আইউটনেস, সে বলছে আমি দেখেছি সলিমউদ্দিন রহিমউদ্দিনকে গুলি করতে, আমি দেখেছি, আমি 10 হাত দূরে ছিলাম, আমি তাকে চিনি, যে গুলি করছে তাকে এভিডেন্সটা আমি চিনি, কিন্তু সাজেশন দিল না যে না আপনি তো আইউট আপনি দেখেন নাই, চ্যালেঞ্জ করে নাই বাই আউট ক্রস এক্সামিনেশন, অর্থাৎ সাজেশন দেয় নেই। না দিলে কি দাঁড়াবে? না দিলে কি দাঁড়াবে? ইট রিমেন্স আনকন্ট্রোভার্টেড, ইট রিমেন্স আনকন্ট্রোভার্টেড। তাহলে কি হবে? দেখেন কত মারাত্মক অবস্থা। তাহলে এভিডেন্স জানতে হবে না, রুলস অফ গেম জানতে হবে। সিভিল মামলার ক্ষেত্রে এরকম হতে পারে, সে বলছে, বাদী বলছে, সাক্ষী বলছে দখল আছে, এটার উপর একটা সাজেশন দেয় নেই, একটা সাজেশন দেয় নেই। তাহলে কি হবে? অর্থাৎ বাদী যা বলছে এটাই কারেক্ট, এটাকে কোনো সে করে না, কন্ট্রোভার্ট করে না, বাই অফ সাজেশন চ্যালেঞ্জ করে নেই, তাহলে ইট ইজ আনকন্ট্রোভার্টেড। তাহলে সেক্ষেত্রে খুব বেড়ে নেবে, এটা ঠিক আছে। তাহলে ওগুলি জানতে হবে, সবই জানতে হবে। কারণ আপনারা এখানে হাইকোর্টে অ্যাপিল করবেন, রিভিশন করবেন, রিট করবেন, রেফারেন্স পাঠানোর জন্য লাগবে না, রেফারেন্স এখন পাঠায় না। জজ সাহেবরা যদি কোনো আইন বুঝতে না পারে, তারা রেফারেন্সটা পাঠায় রেজিস্ট্রারের কাছে পাঠাবে, রেজিস্ট্রার এটা প্লেস করবে বিরুদ্ধে আনা চিফ জাস্টিসের কাছে প্লেস করলে উনি একটা ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দিবে যে আইন এটা কি হবে। তো এখনকার রেফারেন্স খুব কম, সিভিল রেফারেন্স একবারে নাই, ক্রিমিনালও তো তখন কোনো রেফারেন্স আসে না। তারপর ক্রিমিনাল রেফারেন্সের তো এই আইনটাও না বাতিল হয়ে গেছে অনেক আগে, তবুও কিছু অল্প কিছু থাকতে পারে। হ্যাঁ তাহলে এখন আমি আমার ইয়েদেরকে বলবো, মানে ইয়াঙ্গার লয়ারদেরকে বলবো যে আপনারা ইট ইজ হাই টাইম, আপনি ফার্স্টটা ইউনিভার্সিটি কন্ট্রিবিউশন পাচ্ছেন ইনম্যাটেরিয়াল, এটার জন্য করেন। তাহলে আপনি যদি স্টাডি করেন, আপনি যদি আপনি সব মুখস্থ করতে পারেন, মুখস্থ করার দরকার নাই, যে কেসটা আপনি করবেন সেটার উপর ভালোভাবে আপনি দেখবেন, আপনি ওটা পড়বেন এবং ওটার উপর নোট করবেন। যেমন হিয়ারিং এর সময়, যেমন 2 বছর পর হিয়ারিং এলো, আপনি সিনোপসিস থেকে দেখবেন যে কি ল এখানে জড়িত আছে, লটা ফলো করবেন। এবং ইউ হ্যাভ টু নো হাউ টু ফরগেট কিভাবে ভুলতে হয়। কারণ আপনি একটা মামলা করছেন, একটা মামলার কথা মনে রাখবেন না, যেটা আপনি মামলা করতেছেন সেটা কথা আপনি মনে রাখবেন। আগে কি করছেন না করছেন, ফরগেট অ্যাবাউট দিস, তাহলে আপনার মাথা জ্যাম হয়ে যাবে। সেজন্য কি করতে হবে, আপনি যে মামলাটা করবেন ওটার উপরে কনসেন্ট্রেট করবেন, ওটা আপাতত বলে যাবে, ওইখানে আমি নোট করবেন, সিনোপসিস তৈরি করবেন, কোন লগুলো যেহেতু আছে এগুলো একবার পড়ে দিবেন। তাহলে কি হবে, দেখবেন তো অটোমেটিকলি আপনি এসে যাবে ওই সব কথা। আর কোর্টে আমার কোনো ভয় পাবেন না, আপনি বিনয় হবেন, বিনয় দিয়ে বিশ্বকে জয় করা যায়। তাহলে আপনি বিনয় হবেন, আপনি বলবেন সরি আমাকে একটু সময় দেন, ইলসিপ নট টুডে, অথবা কাউকে বলবেন আমি একটু দেখে আসি, নট দিস উইক। অত ভয় পাবেন না, ভুল তো হতে পারে, আমরা প্রতিদিন ভুল করি, আমি তো আপনাদের কাছে শিখি। তারপর একটা কথা শেষ করে বলে দিই, যদি আপনি দেখেন যে আপনার মামলাটা ইনস্টিটিউশন, যে আপনি এই হাইকোর্ট কোনো জায়গায় আপনি রিলিফ পাবেন না, তাহলে আপনি চেষ্টা করবেন এই মামলাটাকে, যদি আপনি দেখেন যে না এটার মধ্যে একটা কমপ্লিট জাস্টিস হতে পারে, তাহলে এটা কথা নিতে হবে, অ্যাপিল ডিভিশন নিতে হবে। কারণ অ্যাপিল ডিভিশন যদি পেন্ডিং নিতে না পারেন, তাহলে কিন্তু আপনি কমপ্লিট জাস্টিস দিতে পারবেন না। কারণ বলছে যে পেন্ডিং ম্যাটার দিতে পারবে, আর্টিকেল 104 বলছে না। তখন আপনি কি করবেন, চেষ্টা করবেন যে অ্যাপিল ডিভিশন নেওয়ার জন্য। অ্যাপিল ডিভিশন যদি ল নাও থাকে, তারা কমপ্লিট জাস্টিস করতে পারে। আর্টিকেল 104 তাদেরকে অ্যাম্পল অপরচুনিটি দিয়েছে। এটা আপনি একটা মামলা, নাজির হোসেনের মামলা, আপনি জানেন যে সম্পত্তি বাড়ির মালিক হলো, জায়গাটা হলো ওয়াইফের নামে, স্বামী জমি কিনছে, এই টাকা শহরে নাজির আহমেদের মামলা, স্বামী জমি কিনছে, জমিতে নিজের টাকা দিয়া সে একটা ব্যাংকের অফিসার ছিল, সে 6 তলা বাড়ি করছে, বাড়ি করার পরে 40 বছর পরে ওয়াইফ ডিভোর্স দিয়েছে, ডিভোর্স দেওয়ার পরে এখন স্বামীকে বলতেছে কি, তো তুমি কি বলেন ডিভোর্স নিশ্চয় না, এই কেন ঘটনা
অনেক ইয়ে করে ডিভোর্স দিচ্ছে আর কি, ডিভোর্স হয়ে গেছে। যাই হোক, হওয়ার পরে ওয়াইফ বলছে যে তুমি আমার বাড়ি ছেড়ে যাও। এই ভদ্রলোক বয়বৃদ্ধ মানুষ কোথায় যাবে? তো লয়ার বুদ্ধি করে কি করলো, তো লয়ার বুদ্ধি করে গেল ইয়েতে জজ করে গেল যে আমি তার লাইসেন্সি, আমার পূর্বের ওয়াইফের লাইসেন্সি, সেখানে কোনো রিলিফ পাই নাই। হাইকোর্ট রিলিফ দিয়েছে, তারা আবার গেছে অ্যাপিল ডিভিশনে। তো অ্যাপিল ডিভিশন যাওয়ার পর অ্যাপিল ডিভিশন কি করছে, যে অ্যাপিল বলেছে যে জাজমেন্ট পাস বাই দি ট্রায়াল কোর্ট, ঠিক আছে, জাস্টিফাইড, বাট এই বয়সে এই লোকটাকে যদি এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়, হি উইল বি থ্রোন ইনটু দ্য স্ট্রিট, রাস্তা থেকে ফেলে দেওয়া হবে। তখন তারা কমপ্লিট জাস্টিস করে কি বলছে, হাইকোর্ট অ্যাপিল ডিভিশন বুঝতে পেরেছে আইন তো তার পক্ষেই, জমি যা বিলিয়ে তো তার। এখন বুঝতে পারছে টাকাটা ওই মহিলা ছিল না, এই ভদ্রলোকের সবকিছু, হাজব্যান্ডে সবকিছু করছে। তখন তারা কি করলো, অ্যাপিল ডিভিশন বললো 104 ইনভোক করে, তারা বলছে ওয়াইফকে বললো তুমি তোমার এক্স হাজব্যান্ডকে এত টাকা, 5 লক্ষ বা 6 লক্ষ টাকা 1 বছরের মধ্যে দিয়ে দিলে উনি ছেড়ে দিবে, উনি চলে যাবে এখান থেকে, 1 বছরের মধ্যে দিয়ে দেবা। আর যদি টাকা দিতে না পারো তাহলে হাজব্যান্ড উইল রিমেইন ইন ওয়ান ফ্লোর টিল হিজ ডেথ। দিস ইজ কল্ড কমপ্লিট জাস্টিস। তো কখনো কখনো কথা যাবে যে না পাইলেও চেষ্টা করতে হবে আপনি ওই মামলায়, যদি কোনো কমপ্লিট জাস্টিস পাওয়া যায় তাহলে ক্লায়েন্টকে আপনি বলতে পারেন, অনুমতি দিতে পারেন, আপনি সব বলতে অ্যাডভাইস দিতে পারেন যে ভাই দেখেন তো অ্যাপ্লিকেশন দিয়া কোনো কমপ্লিট জাস্টিস পাওয়া যায় কিনা। আচ্ছা যাই হোক, এখন আর কথা বাড়াতেছি না, আপনারা কোশ্চেন করেন, বলুন। Yes, why civil litigation delay? And another part is how we can mitigate the civil litigation early disposal. Another question is, in our practicing life, in preemption case, against the judgment and order of the preemption case, our some learned lawyer filed appeal under section 96, but some learned lawyer filed appeal under section 104. Which is correct? My two questions. আচ্ছা, আপনি প্রথম যে কোশ্চেনটা করছেন যে সিভিল লিটিগেশন কেন দেরি হয়, এটাই তো আপনার সিভিল লিটিগেশন, আপনার নামটা তো বললে ভালো হতো। জয়নালাউদ্দিন চৌধুরী, আমি আচ্ছা, ঢাকা কোর্টে প্র্যাকটিস করি। থ্যাংক ইউ ফর, আমি ঢাকা কোর্টে সিভিল প্র্যাকটিশনার। থ্যাংক ইউ ফর পুটিং কোয়েশ্চেন। আপনি সিভিল লিটিগেশন কেন দেরি হয়, এটা ইউ আর ওয়েল অ্যাওয়্যার। অর্থাৎ প্রসিডিউরাল আমাদের প্রসেসটা এত বেশি কমপ্লিকেটেড, আপনি চাইলে একটা মামলা 50 বছর ঘুরাতে পারবেন। আপনি এক মামলায় বারবার অ্যামেন্ডমেন্ট পিটিশন দেবে, রিজেক্ট করে উচ্চ আদালতে যাবে, উচ্চ আদালত শুনবে, আবার আপনি প্রত্যেকটা স্টেজে আপনি ইচ্ছা করলে ঘুরাতে পারবেন। আপনি সাক্ষী শিক্ষকতা আসছে না, রিকলের জন্য পিটিশন দিচ্ছে, আসতেছে না, তারপর এক্সপার্ট হয়ে গেছে, এক্সপার্টের মতামত দিয়েছে, তারপরে এটা আবার অবজেকশন দিচ্ছে, কমিশন রিপোর্ট দিচ্ছে, অবজেকশন দিচ্ছে। অর্থাৎ প্রতিটা স্তরে হ্যাঁ, প্রতিটা স্টেজে হচ্ছে কি আমাদের কোনো আর যে অ্যাডজমেন্ট করেছে আমরা কম দিই। এখানের জন্য লয়ারও দায়ী, জাজেরও দায়ী। কারণ জাজেরা তারা ড্রাইভিং সিটে বসে না, তাকে বই প্রসিডিউর উকিল সাহেব বলছে অ্যামেন্ডমেন্ট পিটিশন এই পক্ষভুক্ত আসছে, তারপরে হচ্ছে ইন্টারভিউ, বিভিন্ন কারণে এটা আপনি অয়েল লোন, তার কারণ এটা আপনি ইফ ইউ ক্যান গিভ দ্য আনসার। এবং আমাদের ল কমিশন ইন্টারভিউ বহু বলছে যে আসলে লিটিগেশন নিষ্পত্তি হওয়ার কারণ হচ্ছে আমাদের লয়ারদের মানসিকতা। আমি স্টেট বলতেছি, জজ সাহেবরা অনেক কঠিন মামলা হইলে আস্তে আস্তে হয়তো মনে করে যে না এটা নয়, এটা একটু দেরি করো। পার্টিশন সুটকে অনেকে করতে চায় না, তারপর পার্টিশন সুটে আপনার হচ্ছে সাবস্টিটিউশন হচ্ছে, এই সাবস্টিটিউশনের কারণে দেরি হচ্ছে না। এর অসংখ্য কারণ আছে, এটা হচ্ছে জেনারেল কোশ্চেন। বাট সেকেন্ড কোশ্চেন ইজ পাইরেটস ইন্টেলিজেবল, ওইটা হচ্ছে জেনারেল কোশ্চেন। এটা সবাই জানে কেন সিভিল কোর্টে দেরি হয়। তবে এটা কিভাবে সমাধান করা যায় সেটা হচ্ছে আসল কথা। সেটাকে সমাধান করার জন্য অন্তত ব্রড বেসড কমিশন, ল কমিশন যদি চিন্তা ভাবনা করে, তাদেরকে তো ম্যান্ডেট দেওয়া আছে আদালত আইনে, তারা বলছে যদি এটাকে করে আমাদের সিভিল প্রসেসগুলো সিম্পলিফাই করে, যারা ইংল্যান্ডে বার করেছেন, যারা কুইবেক, তারা সিভিল ল সিস্টেমে পড়াশোনা করেছেন, তারা দেখেছে তারা ওখানে অনেক কিছু কমিয়ে আছে। ইংলিশেরা আমাদের সিপিসি দিয়েছে, কিন্তু তাদের আরো এখানে কেউ যে থাকেন, অনেকে আসেন যে ওখানে ওদের যে সিস্টেম, তারা সিপিসিকে অনেক সময়েছে। তারপর আমরা কস্ট দিতে লজ্জা পাই, আমরা তো কস্ট দিই না। আপনি অ্যাডজমেন্ট আমরা কস্ট দিই, বলেন কয়টা কস্ট দিই আমরা? 200 টাকা, 100 টাকা, 500 টাকা, সর্বোচ্চ 2000 টাকা আমরা কস্ট দিই। এই কস্ট দিলে কাজ হবে? এক্সাম্পলারি কস্ট দিতে হবে, তাই না? তারপরে হচ্ছে ওখানে সিপ হচ্ছে ওইসব যাচ্ছে সিপ, তারা ডিগ্রি দিয়েছে,
আপনি সিভ করতেছেন একই কথা, সত্য নয় যে সাজেশন দিচ্ছে, সত্য নয় যে দিতেছেন, আবার উনি জেরা করছে, জেরা করার পর আবার উনি সাজেশন দিচ্ছে। আমরা যদি রিটেন ডেপোজিশন দেওয়া হয়, রিটেন এক্সামিনেশন শিটটা যদি দেওয়া হয় লিখিতভাবে, তারপরে আপনি ক্রস করবেন। আমি ইন্ডিয়াটা দেখেছি, জাস্টিস কোলম্যান, হাইকোর্ট ডিভিশন, উনি আমাদের দেখিয়েছে, উনি রেকর্ড করতেছে, ফ্রড পেয়েছে, উনি রেকর্ড হয়ে যাচ্ছে, তারপরে দুই একটা পয়েন্ট উনি লিখছে। তখন আই আস্ক হিম দ্য কোয়েশ্চেন যে আপনি তো এভরিথিং হ্যাজ বিন রেকর্ড হয়ে গেছে, তা আপনি কেন করলেন? কয়েকটা আমি একটা দুই একটা পয়েন্ট রাখছি, টিকিটটা ওই টাকার টিকিটটা একটু লিখে রাখছি, কোনো ভুল হয় কিনা, এটা বসে আছে। ব্যাপারটা হচ্ছে আমাদের যে সিপিসি, সিভিল প্রসিডিউর কোর্টকে থরলি রিভাইজ করতে হবে। এটা কম্প্রিহেনসিভ অ্যান্ড কমপ্লিট একটা কমিশন করে তখন এই জায়গায় কাজ করতে হবে, না হইলে আপনি করতে পারেন না। সব প্রতিটা স্টেপ, কতগুলো স্টেপ ধরেন, প্রেজেন্টেশন প্লেন থেকে শুরু হয়, ইস্যু আপনি সার্ভিস অফ সামান করতে কতদিন সময় লাগে আপনি বলেন? সার্ভিস অফ একটা আমরা সার্ভিস অফ সামান করতে কতদিন লাগে? I think we can delay 10 years. হ্যাঁ, 10 years. Only for service stage. Our civil litigation delay after year per year. হ্যাঁ, তো এখন যে ভ্যাকেন্সি And I would like to another question to share with the madam. And what is the answer of my second question? সেকেন্ড কোয়েশ্চনটা বলছি, ওটা হচ্ছে ওখানে বলছে 96 যে লেটেস্ট ইয়েতে বলছে, অর্থাৎ এনি অর্ডার ইজ অ্যাপিলেবল। তবে যদি অর্ডার 41 ওইখানে বলা আছে যে 96টা আপনি অগ্রগামী মামলা বলছেন না, অগ্রগামী মামলা জাজমেন্ট মুসলিম আইনে হলে সেটা ডিগ্রি হবে, যেটা এক্সেসাল ল্যান্ড সেখানে হচ্ছে এটা অর্ডার, জাজমেন্টের অর্ডার হবে। তো সেখানে যদি ওই দ্বারাও যদি প্রয়োগ করা হয়, তাহলে আপনি যখন আপিলটা যখন শুনবে, তখন কোর্টকে কি ফলো করতে হবে? কোর্টকে ফলো করতে হবে অর্ডার 41 রুল 1 থেকে 31, অর্থাৎ প্রসিডিউর লেড ডাউন আন্ডার সেকশন 107 অ্যান্ড অর্ডার 41 ফলো করতে 41 ফলো করতে হবে না। ওখানে আপিলের প্রসিডিউর আছে। আর হচ্ছে কি মিসকোটিং দ্য ল ইপসো ফ্যাক্টো ডাজ নট ডিসমিস দ্য অ্যাপিল। অর্থাৎ ওটা জেনারেল সিভিল স্যুট, ওটা হচ্ছে যেটা স্পেশাল সিভিল স্যুট স্পেশাল, এবং এটা কেস কত হয়ে গেছে, এটা আমার মনে হয় এটা নিয়ে ডিবেট করার কিছু নেই। এটা সেটেল ডাউন বাই দ্য স্টেট অফ গান্ধী। আমি লক্ষ্য করি আপনার স্টুডেন্ট, আমার কিন্তু আপনার প্রেজেন্টেশনটা পুরো অনেক ভালো লাগলো। তো আমার যে পরীক্ষাটা, আমার পিএসএল এর ক্ষেত্রে একটি প্রশ্ন, প্রার্থী মামলা করেছে তার পিএসএল যে মামলা করেছেন, যে দলিল উনি হচ্ছেন নাগরিক নগরদের কাস্টমার, উনি এই 85 দলিল নামে তার রাইট ক্রিয়েট হয়েছে, পরবর্তীতে পিএমসি দলিলের অধীনে সে মামলা করেছে। পরবর্তীতে তার 97 তার এই দলিলটা ভুল, তারপর রাইটটা ছিল যে দলিল একটি সাইনের দলিলটা আপনার ছিল ভুল ছিল। এই ভুলটা পরবর্তীতে যখন পিএমসি তার জবাবে উল্লেখ করে দিয়েছে, তখন 97 এসে সে এই তার দলিলটাকে সংশোধন করে, বিনাদলিল সংশোধন করে 97। তো আমাদের কোনো কেন্দ্রীয় এই মামলাটা, তার অগ্রগতির মামলাটা রাইটটা ক্রিয়েট হবে, সে মামলা করেছে 94, তার দলিলটা সংশোধিত হলো 97, তাহলে তার মামলা করার অধিকারটা কোন সালের থেকে কি হবে, কাউন্ট হবে? এটা তার ঠিক আছে তো। আর যখন জানলো, যখন আপনার দায়িত্ব ছিল যখন আপনি জানছেন ওটার উপরে আপনি প্রিভেনশন কেস করা, কারণ আপনি তো এটা কন্ট্যাক্ট ডাক নাম্বার পেয়ে এটা বলে এটা নিয়ে তো আপনার কথা ছিল না, আপনাকে এই প্রথমটাকে মামলা করা উচিত ছিল। আর সেকেন্ডটা যদি আপনি দেখাতে পারেন যে আমি জানতাম না, আমি পরবর্তীতে আমি জানছি, নলেজ দেখাতে হবে, নলেজ থেকে আপনি সামনে আসতে হবে। আপনি প্রথমটা তাহলে কি নলেজ যে তার উচিত ছিল আগের মামলাটাকে যখন আমি জানতে তখন তার ওই দিনটা টাইম তাকে ওই সময় আগে আনতে দেয় 2006 আগে আনি, তো সেখান থেকে তার কাছে লিখে করতে হবে নলেজ হাইয়েস্ট লিমিটেশন সেখানে কিন্তু 12 বছর, হাইয়েস্ট লিমিটেশন 12 বছর, যদি এটা উল্লেখ নেন এখন তো 3 বছর, তাই সে এগুলো করতে পারত, সে আপনি টাইম আপনি বুঝে দিতে পারেন,
সে একটু পাইপ বা প্রেসিডেন্টকে যখন সে জানতে পারে তখন এটা প্রেসিডেন্ট টেস্ট করা উচিত ছিল। এখন এটাকে ভুল আসছে না, সিদ্ধার্থে কি করবেন একটা বিষয়টা পরের বিষয়। তা আপনি তো আগে জানতেন এই লোকটা পারচেস করবে, মানে ইয়েটা পেয়েছি তাকে আগে নাম্বার করতে এখানে নির্দেশের প্রশ্নে মামলা টিকা সম্ভব হয় না। এই আজকে তো একটা প্রয়োজন ইয়ে করেনি ঠিক আছে পসিবল তাহলে সেটা ভুল আসছে কিন্তু ভুল মামলা করতে হবে 5 বছর পয়সা আজকে আমরা দেখলাম 60 বছর পরে আমাদের কোর্ট দল সম্পাদন করছে, তাই 7 বছর পরে কি প্রেসিডেন্ট করলে হবে? আসতেই থাকে 4 বছর 60 বছর পরে দল সম্পাদন করছে না কত করে দেখা যায় কখন করে প্রেসিডেন্ট করতে হবে। আপনি বলতে পারবেন না এই যে ল্যান্ড সার্ভে অ্যাপিলেট ট্রাইব্যুনাল কি নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষমতা আছে কিনা? শুনুন, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল তাদের নিষেধাজ্ঞার তাদেরকে আসবে 145 একটা বিধান আছে, 145 একটা বিধান আছে, তারা ইনফরমেশন অর্ডার দিতে পারে না জনগণ কাছে। আপনার একটা ক্লিয়ার 145 চেষ্টা করতে 145 প্রকাশ করতে, তবে সাধারণত তারা ইনফরমেশন দিতে পারবে না। এটা কোনো অ্যাক্সেস কথা না, ইন্ডাস্ট্রিতে ভাগাতে পারবে না, ইন্ডাস্ট্রিতে সাধারণত পারবে নিশ্চয়ই তো জানি না এটা চেষ্টা করবে না, আমরা তার দেখে নাই। তবে যদি মনে করে কোর্ট ক্যান পাস অফিসিয়েট অর্ডার টু ডিমেনশন invoking section 151 of the CPC to do justice or to undo injustice. To do justice logically শিকার জন্য to undo injustice সেই একটা ইন্টারিম অর্ডার দিতে পারে। তাই নাও কি হবে এই লোকটাকে আরেকটা সিভিল মামলা করতে হবে, সিভিল মামলা করে এখানে নিয়ন্ত্রণ চাইতে হবে। তাহলে মাল্টিপ্লিসের প্রত্যেকজন মাল্টিপ্লিসিস পসিবল। ওই যে আমাদের অ্যাডভোকেট কিছুক্ষণ বললো মামলা কেন দিতে হয়, একাধিক মামলা হয়, এটা রিয়াল কিন্তু রিয়াল কেসে এটা ইউজুয়াল ডিভিডি, ইট ইজ আনইউজুয়াল এক্সট্রাঅর্ডিনারি। এটা নিষেধাজ্ঞা না দেয় হ্যাঁ এক্ষেত্রে রিচে আসতে হবে কি ওখানে বলছে তার ওর কি বলছে দ্য অর্ডার পাস বাই দি ল্যান্ড সার্ভে অ্যাগ্রিকালচার ইজ ফাইনাল, ইজ ফাইনাল। এখন তারা আমরা রিভিশন এন্টারটেইন করব, উই হ্যাভ টু গো ফর ইট রিচ রে কথা বলেন না। আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি যারা এটা অ্যারেঞ্জ করেছে। আই অ্যাপ্রিসিয়েট এবং অ্যাটর্নি জেনারেল যেভাবে বলে গেছে যে পিকনিক অথবা সামাজিক প্রোগ্রামের বাদে ল লেকচার ডেফিনেটলি উইল এলিভেট ইউ টু দ্য রাইট প্লেস এবং আরো লেকচার সিরিজ আপনারা করবেন। একটা লেকচার সিরিজ করার জন্য আমি প্রস্তাব দিচ্ছি যে কাস্টমার এটিকেটস এর উপরে একটা লেকচার সিরিজ আপনারা করবেন। এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। জি ম্যাডাম, বিকজ as lawyers we are the model of the society. আমাদের কথাবার্তা আচার আচরণ এভরিওয়্যার উই শুড শো দ্য মডেল। একজন লয়ার যদি একটা সামাজিক একটা নীতিগত কাজ করে পুরো কমিউনিটির উপরে এটা আসে, সেই জন্য ইথিক্স এন্ড মরালিটির উপরে আলোচনা আমাদের দরকার। আমাদের বিচার ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো ন্যায় বিচার নিশ্চিত করা, কিন্তু আমরা দেখি আমাদের সিভিল বিচার ব্যবস্থায় কখনো কখনো দুর্বৃত্তরা, উদাহরণস্বরূপ বলতে পারি বসুন্ধরা গ্রুপ যারা আদম ব্যবসা করে, এছাড়া আরো যারা জমিজমার ব্যবসা করে, তারা এই সিভিল বিচার ব্যবস্থাকে ব্যবহার করে যারা দাবিদার তাদেরকে বছরকে বছর ডিকেটস আফটার ডিকেটস তাদেরকে সাফার করে। এই জায়গা থেকে আমরা 1947 সালের পর থেকে ব্রিটিশ ইন্ডিয়া, পাকিস্তান আর বাংলাদেশ আমরা এখান থেকে পরিত্রাণ করতে পারি নাই। ইয়োর লর্ডশিপ রাইটলি টোল্ড যে রিফর্ম দরকার, একটা আন্ডারে আনা যায় কিনা। আমি যেহেতু লন্ডনে লেখাপড়া করে আসছি, যেমন সেখানে বলা হয় প্রসিডিউরাল মিস্টেক উইল নট ডিবার দ্য কেস, কিন্তু আমাদের এখানে প্রসিডিউরাল মিস্টেকের কারণে অনেক কেস ডিসমিস করা হয় যেখানে ন্যায্যতা নিশ্চিত হয় না। জুডিশিয়াল অ্যাক্টিভিটি নাই বলেই চলে, আইনের কোথাও নাই যে আপনি কস্ট পেনাল্টি দিতে পারবেন না। যেখানে জানা যায় অনিবার্য কারণে যেটা মিথ্যা মামলা ভেটসাপ আইন হয়রানিমূলক, তারপরে তাকে কস্ট পেনাল্টি দেওয়া হয় না। সে ফর এক্সাম্পল এনআই অ্যাক্টে 3 গুণ পর্যন্ত জরিমানা করা যায়, কিন্তু আমরা কখনোই দেখি নাই যে 3 গুণ জরিমানা করে এর এক অংশ
যে দাবিদার প্লেনটিফ তাকে দেওয়া হয় না। এইখানে আমি মনে করি জুডিশিয়াল অ্যাক্টিভিজম অত্যন্ত জরুরি। ব্রিটেনে ওয়েব কমিশনের মাধ্যমে একটা কমিশন করে প্রি অ্যাকশন প্রোটোকলের মাধ্যমে সেখানে মামলা যারা করে শূন্য নিয়ে আসছে, আর মামলা যাওয়ার আর একটা জায়গায় শূন্যকে নিয়ে আসছে কনস্টান্ট দিয়া। সেই জন্য আমার প্রশ্ন হলো যে ওই জায়গাতে যে কত দ্রুত মামলা নিষ্পত্তি করা যায়। সিঙ্গাপুরে একটি এগ্রিমেন্ট নিয়ে একটা লিটিগেশন 6 মাসের ভিতরে তারা নিষ্পত্তি করতে পারে। ওই জায়গাটায় কি করা উচিত সেটা আপনি অলরেডি বলেছেন, সেইটা আপনি বলেছেন ওই জায়গাটা আমাদের সবাই একত্রে কাজ করতে হবে। আমি আমার অভিনয় রাখলাম, আমার নো কোশ্চেন। থ্যাংক ইউ। অনেক কোশ্চেন আমি কি বলি এখানে ব্যক্তি করতেছি, আমাদের যারা ল্যান্ড ব্রোডার্স তারা যে আমাদের আন্তর্জাতিক সিভিল ল সিস্টেম থেকে সিভিল এবং ক্রিমিনাল লকে ব্লেন্ডিং করতে হবে। এটা ব্লেন্ডিং করতে এভাবে যে দখলের কোর্ট দিতে গিয়েছে, দখল করেছে, তাকে বলবে এতদিনের মধ্যে তুমি দখল দিয়ে দিলাম। যদি না দাও তাহলে ইটিলিটি অফেন্স। এই জন্য তোমার সর্বোচ্চ শাস্তি 7 বছর হবে। হ্যাঁ, সর্বোচ্চ শাস্তি 7 বছর হবে। তাহলে কি হবে, এই দখল যে করে ইন্ডিয়ার পজিটিভ যারা আছে তারা আসলে তাদেরকে ইয়ে শাস্তি হয় না, সেরকম ওরা একজন অফিস করে না। এটাই আরেকটি দুর্বলতা। যদি রেভিনিউ আগে করছে কিন্তু এটাকে যদি অ্যাক্টিভেট করা যায় যে না তুমি আগে অন্যদের যে তুমি করছো ডিসপার্টিং করবো সবাই করে দিতে টাকাটি যখন বুঝিয়ে দিল এই জন্য তোমার আরো 5 বছর জেল হবে। এই জন্য এটাকে সিভিল এবং ক্রিমিনাল জিনিসটিকে একটা ব্লেন্ডিং করতে হবে, এটাকে এইভাবে রিফর্ম করে নিয়ে আসতে হবে। না হলে কিন্তু এই ব্যাংকের যারা গাড়ি টাকা দেখতে হবে এদেরকে আপনি হাতে রক্ষা পাওয়া ক্রিয়া মানুষ খুব কষ্ট। হ্যাঁ, এরকম যাওয়া মামলা। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট রবিউল ইসলাম। জি, এখানে আমার কোশ্চেনটা হচ্ছে আমি একটা প্রপার্টির ওনার, টাইটেলও আছে আমার, এবং আমি ডিসপোজেসড হই ওই প্রপার্টিটা থেকে। প্রপার্টি থেকে ডিসপোজেসড হওয়ার পরে আমি একটা SRF সেকশন 9 এ একটা মামলা ফাইল করি টু রিকভার দ্য পজেশন অ্যান্ড, এবং আমি ওই পজেশন থেকে যে আমাকে ডিসপোজেস করলো সেখানে আবার একটা গৃহ উত্তোলিত হয়েছিল। সেই গৃহটা থেকে আমি উচ্ছেদও চেয়েছি এবং 9 ধারার মামলাও করেছি। কিন্তু আনফরচুনেটলি ট্রায়াল কোর্ট বলল যে ডুয়েলিং হার্ট যেহেতু ডিসপোজেস করা সেকশন 9 কভার করে না, সেহেতু আমরা এই মামলাটা ডিসমিস করে দিলাম। এবং পরবর্তীতে আমি রিভিশন করি ডিস্ট্রিক্ট জাজ কোর্টে, রিভিশনাল কোর্টও 50 DLR 271 রেফার করে বলে যে এটা আসলে সেকশন 9 কভার করে না, ইউ বেটার ফাইল টাইটেল সুট আন্ডার সেকশন 8। এখন আমার রেমেডিটা কি হবে? এখন আমি কি করতে পারি? আমি কি 1 আসতে পারি হাইকোর্ট ডিসিশন? জি জি, ডিস্ট্রিক্ট কোর্টও আসলে আমার রিভিশনটা একটা জাজমেন্ট স্ট্রাকচার। এটা সাথে আমি একটা এগ্রি করি না, যার যেটা হাইস্ট কোর্ট জাজমেন্ট সেটা সেটা মানতে হবে। আপনি উচিত ছিল যখনই আপনি বুঝতে পেরেছেন যে স্ট্রাকচার, তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারতেন টু কনভার্ট দ্য সুট আন্ডার সেকশন 9 to সেকশন 8। তখন সেক্ষেত্রে আপনাদের আগের দিন হঠাৎ দিয়ে দেবে আর ঠিক আছে না, তো আপনি করতে পারতেন। তাহলে এখন আপনি করতে পারবেন। এখন সিভিল ক্ষেত্রে আপনি বিধিতে এ পারবেন না। আপনি যেটা আছেন ইয়েতে হাইকোর্টে এসে তখন হাইকোর্ট যেটা আপনি পারেন স্টেপটা এটা এখন যেটা পারতেন, রিভিশন কোর্ট যদি বলবে যে না ঠিক আছে যে এটাকে স্যাটিসফাই করি, তাহলে ডাইরেক্ট টু কনভার্ট দ্য সুট আন্ডার সেকশন 9 to সেকশন 8। আপনি যদি অর্ডার দেবেন তখন আপনি আপলিকেশন করতে আর করতে দিবেন, তাহলে হয়তো কিছু আশা আছে। আর এবার ইয়ে করতে পারবেন না, তবে আপনার তাকে ইচ্ছে করলে আপনি ইয়ে মামলা এটা বাদ ভেরিফিকেশন হবে না, আপনি তো মামলা করতে পারবেন। সেকশন 9 এর মামলায় বলা হচ্ছে সেকশন 9 যেটা বাদ ভেরিফিকেশন হবে না, এগুলো হবে না। সরি।
জি থ্যাংক ইউ। তো এখন এদিকে বলছে যদি দরকার তাহলে তো তাদের মানে চলবে, আমার কিছু চলবে, মামলা চলবে, কিন্তু আগে যদি দর থাকে তাহলে একটা মেয়েটা আসতে হবে। এটা তো আসলে একটা রাজনীতি রিভিউ করা উচিত, মানে জাজমেন্ট আমাদের জাজমেন্ট মধ্যে ইউনিফর্মিটি থাকতে হবে, ইউনিফর্মিটি পরিধি থাকতে হবে, ইউনিফর্মিটি মানুষ আছে। আর যেখানে ইউনিফর্মিটি আছে সেখানে এগুলোকে আমার রাজ্যের ব্যবস্থা সেকেন্ড ডাউন করা উচিত, বা অফিস থেকে কান্ট্রি সেটা জাজমেন্ট দিতে উচিত, তারা রিভিউ করতে পারে। তারপর অফিস থেকে রিভিউ করতে পারে, তারা রিভিউ করতে পারে, রিভিউ করে ওনারা এটাকে সাথে করতে পারে, বিশ্বাস করে দিবে এটা বানানো হবে। এটা কোনো কষ্ট, এটা কত রকম কষ্ট। যেহেতু আসলে বন্ধ হয়ে গেছে, সেহেতু আপনি ইচ্ছা করলে আপনি ডিভিশনে এসে তখন আপনি যদি রিমান্ডে পাঠিয়ে বলে যে আপনি থেকে সেটাকে কন্ডাক্ট করো এবং ইয়ে দিয়ে দেয়। কারণ এখন ইন্টারভিউটা জব করেন, আপনি তো আরো মধ্যে মামলা করতে পারেন, সেকশন 8 মামলা। স্যার একজন আমার স্যার আমার প্রশ্ন হচ্ছে সাবলিমিটেশন ফাইল করার জন্য আমাদেরকে লিভ গ্রান্ট করতে হয়। আমি অনেকগুলি সাবলিমিটেশন পেয়েছি যেখানে লিভ গ্রান্ট করা হয় না, এক্ষেত্রে এই ইনস্টিটিউশনের এটা আগে করেছে যেমন ইজি প্ল্যান। আমাদের কোশ্চেন ডেট অফ নলেজ পিএমসন মামলা করার ক্ষেত্রে আমরা জানি যে ডেট অফ নলেজ থেকে ডেট কাউন্ট করা হবে। Date of knowledge actually contextual হবে after getting the certified copy of the deed or after getting the knowledge of the same. ধরেন আপনি এখন তো 3 বছর ধরে করতে পারবেন, তারপর 3 বছর পর যদি জানেন তাহলে হবে হবে না। আপনি যে ফার্স্ট নলেজটা আছে, ফার্স্ট নলেজটা আপনি জানার পরে আপনি সাবজেক্ট করি আপনি ইনিশিয়াল নলেজে আপনি কোনো জায়গায় গল্প করছে বা এই দায়িত্ব ছিল, এখন সে অ্যাক্সেস জানি তবু দায়িত্ব নিতে তো এই সেলিব্রিটি পাওয়া গেছে তো আমি তো জানতাম না। তখন এটা জানার পরে সে যখন নকল নেবে, নকল নেওয়ার পক্ষে নকল আপনি জানার পরে যদি আপনি 4 মাস পরে নকল নেন তাহলে হবে নিশ্চয়ই আপনাকে করতে হবে, এই আপনাকে নিশ্চিত করতে হবে কোর্টে যে আপনি মামলায় দিতে হয়েছে কিনা। যখন আপনি জানবেন সংরক্ষণ হবে তখন তো ইয়ে করবেন, নলেজ কাউন্ট হবে। নলেজ মানে এখন যে জানতে কমপ্লিট নলেজ, তখন কমপ্লিট নলেজ আপনি জানেন আগে যেখানে কিনা আগে আরো 5 বছর আগে জানতেন, কিন্তু আপনি গল্প দিয়েছেন যে সাধারণ দেখি গল্প করার সময় সেলিব্রিটি পরিবর্তিত বললো তবে ভাই জমিতে তো এখানে একটু পাই দিতে হবে, আপনি একটা গল্প সৃষ্টি করতে 5 দিন আপনি 7 দিন পরে আপনার ইয়ে নিলেন, আপনি ওই যে সার্টিফিকেট করে নিলেন, নিয়ে বললেন তো আমি তো 2 মাসের মধ্যে আছি, এখন করেনি আগে 4 মাস হবে। এটা যে কমপ্লিট নলেজ, অর্থাৎ এটা প্রেসিডেন্ট জারি করবে, এটা আপনি কোনো ইয়ে পাওয়া যাবে না। সেটা যদি ওদের কাছে কনফিডেন্স হয় যে আপনি আগে জানতেন না এখনই আপনি দেখবেন, তাহলে কোর্টে বিশ্বাস করতে পারে, এটা কি প্রেসিডেন্ট জারি করবে। এবং অনেক আগে জানি কোনো রাজনীতি দিয়েছি অনেক আগে জানতেন, কারণ আমি জানতাম খুব রিসেন্টলি আমি একটা মামলা রিসিভ করছি এবং কাজ করছি, অদ্ভুত প্রিমাইসিস রেন্ট কন্ট্রোল অ্যাক্টে ভারতীয় মামলা করেছে যে ল্যান্ডলর্ড তাকে ইয়ে দিচ্ছে না, রিসিপ্ট দিচ্ছে না, মান্থলি রিসিপ্টটা দিচ্ছে না। এখন এই মামলাটাতে নিচের কোর্ট সাক্ষী না নিয়ে ডিসপোজাল করেছে। আমার মনে হচ্ছে রেন্ট কন্ট্রোল অ্যাক্ট থেকে সাক্ষীরা প্রয়োজন আছে কিনা, কোনটা রেন্ট কন্ট্রোলের সাক্ষী পর্যায়ে নিতে পারে কোনো বাধা নাই, কারণ আপনি সেকশন 85 এটা ফলো করছে কিনা, দেশের বিপদে কিনা এটা বুঝতে সাক্ষী পাবে না, বিষয় না। এবং মালিক বা সাক্ষী নেওয়ার দরকার আছে কিনা, সাক্ষী নেওয়ার তখন আমি দরকার হতে পারে। এখন অনেক ডিস্ট্রিবিউট করছে না ফ্যাক্ট আছে, হ্যাঁ তাহলে সাক্ষী নিতে হবে, সাক্ষী নিতে হবে। তবে এটা করা এরকম কেস নয়, যাচ্ছি যদি দেখা যাচ্ছে বিপদটা সে নোটিশ দেয় না, এগুলো পসিবল না, কিন্তু কন্টিনিউ পাই টাকা জমা দিয়ে এগিয়ে দেবে, এটা তো এমন করে আসবে না, এরকম ফাইনাল সেটেল দাম তো হবে না, ফাইনাল বিপদে হবে না। তা আপনার সামনে নিজেকে নিয়েছে
হ্যাঁ, ভারতীয় মামলাটা উনি ডিসমিস করে দিয়েছে। হ্যাঁ, কারণ তবে যদি ডিসমিস করলো, ওনার কাছে এমনি পাইছে যে ভারতীয় একটা এগ্রিমেন্ট তাকে রিসিভ দিতে হবে, এটা তো আমাদের গণতন্ত্রের আইনি 1991 আইনে বলে দেওয়া আছে। কারণ যদি না দেয় পরবর্তী তাকে ডিক্টেটর সাব্যস্ত করবে। সেগুলো আমি মামলাটা করেছি, যে আমাদেরকে ডিফল্টার হিসেবে সাব্যস্ত করতে না পারে সেগুলো আমি মামলাটা করেছি। আপনি কি আগে র্যাঙ্ক ভিত্তিতে আছে? আগে হ্যাঁ, আগে এখন হঠাৎ করে এখন পাচ্ছেন না, আগে রাখছে। তো সেটা তো কোনো এভিডেন্স নেওয়া উচিত ছিল যেটা দেখার জন্য। তাই কোশ্চেন অফ ফ্যাক্টস নট অফ একটা লিগ্যাল অ্যাডভাইস দরকার ছিল। আমি হচ্ছি বিধবা মহিলা, 35 বছর ধরে একটা বাসায় আছি। এটা ফাউন্ডেশন হওয়ার সময় আমি আমার মামিকে এবং মামাকে একটা ক্যাশ অ্যামাউন্ট পে করে এখানে 35 বছর আছি, এবং ওরা আমার থেকে টাকা নেওয়ার পরে মালিক মামা মামি এখানে ওনারা আমার থেকে একটা টাকা নেওয়ার পরে ওরা বিদেশ চলে যায় এবং কখনো দাবি করে নাই। এখন রিসেন্টলি তারা এটা সেল করতে চাচ্ছে। এই মুহূর্তে আমার কি করার? তাহলে আপনি যদি বলতে পারেন যে আমি এটা যদি এটা আপাতত এরকম কোনো আপনি কোনো ডকুমেন্ট নাই, তো আপনি ডকুমেন্ট না, তবে আপনি যদি ডকুমেন্ট মনে রাখবে আপনি টাকার জন্য আপনি যদি বলতে পারেন আপনি অভ্যাস করেছেন, আমি এটা এই আগের থেকে এখন থেকে আছি আমি আছি, তারা কোনো নিয়ে করলাম মাইনাস লং টাইম আমার টাইম নিয়ে গেছে, কিন্তু তাদের আপনার জন্য কোথাও বলেছে আমার একটা কোশ্চেন হচ্ছে, আমি একটা কোশ্চেনের 3টে উত্তর চাই। প্রথমত হচ্ছে সিভিল প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা ইয়াংরা আসতে চাই না, আপনার অভিজ্ঞতা প্রবলেমসটা কি 1 নাম্বার, আর হচ্ছে এই সিভিল প্র্যাকটিসের প্রসপেক্টসটা কি, প্রসপেক্টসটা কি, প্রবলেম এন্ড প্রসপেক্টস, সমস্যা এবং সম্ভাবনা আমাদের ইয়াংদের ক্ষেত্রে, আর আমরা যারা আসতে চাই তাদের জন্য আপনার সাজেশন কি হবে সিভিল প্র্যাকটিসের? আমার সাজেশন সবার জন্য থাকবে, যারা সিভিলে প্র্যাকটিস করবে তাদের মিনিমাম আমি রেখে 2 বছর অন্তত 3-4 বছর তাদের সিভিল কোর্টে বসে তাদেরকে সিভিল কোর্টে দেখতে হবে হাউ সিনিয়র লয়ার আর কন্ডাক্টিং টাইম, তারা কিভাবে মামলা কিভাবে আগুন করতেছে, কিভাবে যারা করছে জবানবন্দি দিচ্ছে, তারা কিন্তু এভিডেন্স কিভাবে আগুন করছে, ডকুমেন্টে এভিডেন্স সার্টিফিকেট দিচ্ছে, তাদের এক্সপার্ট কিভাবে যারা করতেছে, কন্ডাক্টিং স্টাফ আছে, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট আছে, এগুলো তো আপনি জানবেন না। আপনি ট্রায়াল করতে হবে 3টা বছর সিরিয়াসলি আপনাকে দেখতে হবে এবং আপনাকে আপিল করতে হবে, যারা করতে হবে। আর তার জন্য আপনি হাইকোর্ট আসবেন, তার হাইকোর্ট যখন আসবেন তখন আপনাদের একটা সাহস হবে যে আপনি বুঝতে পারবেন যে 10টা ভুল করবে, আপনি 10টা বেশি ভুল করতেছে, আপনি এটাই না করেন বুদ্ধি রাখছেন, অনেকে ডাইরেক্ট হাইকোর্টে যাচ্ছেন, এসে কিন্তু আপনার তো লয়ার প্রতি পছন্দ বুঝবেন না, অনেকে বুঝবেন না, তারা ডিস্ট্রিক্ট কোর্ট নিজেই লিখেছেন সেটা আপনি সরকারি করতে প্রথম শিখবেন, তার জন্য হাইকোর্টে সিভিল প্র্যাকটিস করবেন। আর তার জন্য আপনাকে প্রসিডিউর করতে হবে, প্রসিডিউর স্টেজের বাইরে জানতে হবে, সিকিউরিটি টেস্টিং আছে সেগুলো আপনি জানতে হবে, কখন কি করতে পারেন বিশেষটা মিলিয়ে এগুলো আপনাকে প্রসিডিউর জানতে হবে, আপনাকে পড়াশোনা করতে হবে। কারণ আপনি যদি সিভিল জানেন, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যারা সিভিল জানে তাদের জন্য রিপোর্ট কি না রিপোর্ট সিভিল টেস্টটা করি, তাদের জন্য আমাদের হয় যেটা আমরা সেকেন্ড আমরা সেকেন্ড টেস্ট করেছি, আমাদের কাছে আমাদের কোনো কোনো মেডিসিন আমি মেডিসিন আমরা করি না, আমি করি না। তো আমি জয়েন্ট সেকেন্ড আমরা আমার বড় ভাই আছে, আমরা তাদের সবকিছু সরকারি যাচ্ছে জয়েন্ট মিস্ত্রি দেওয়া, আমাদের কোনো সমস্যা নেই। তাহলে সেকেন্ড টেস্ট আমার কাছে মনে হচ্ছে এত বড় কিছু রাজনীতি মারার মধ্যে এবার আমার মধ্যে আসলে যায় না, আমি এত রাজনীতি দিয়েছি ইলেকশন শেষে, তা আমার কাছে তো তার কঠিন মনে হয়নি। এই জন্য যদি সিভিল থাকে আমি মনে করি কিছু মনে করি আমি তো কথাই বুঝি তাদের জন্য সিনিয়র আলাদা
আমি একটা প্রশ্ন করতে চাই, আজ সংশোধনের ফলে যদি লেখার এবং ক্যারেক্টার চেঞ্জ হয়, প্লেটে এবং নতুন ফ্যাক্ট বের হয়, সেক্ষেত্রে কি আর্থিক সংশোধন করা যাবে? যদি যদি ওখানে বলা টিচার ইনটা সাপোর্ট যেমন সে কোর্ট নেশন টাইপের ডিসপুট কোর্ট অ্যালাউ করবেন না। তবে যদি নিউ ফ্যাক্ট বেসিক ডেভেলপমেন্ট করবে, নতুন ফ্যাক্ট আসে, তবে নতুন ফ্যাক্টটা অ্যামেন্ডমেন্ট করে ইনপুট করে যাবে। তবে অপোজিট আপনি জজ দ্য অপরচুনিটি টু কনসিডার দ্য ফ্যাক্ট ইনক্লুডেড বাই অ্যামেন্ডমেন্ট বাই ফাইলিং যদি ডিসেম্বর বাই ফাইলিং এডিশনাল রিটেন স্টেটমেন্ট সে দিতে পারছে। এরপর শুধু দিতে হবে, মানে করতে হবে, জজ করতে হবে।